গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ক্লাসে। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আজকে ক্লাস জানো বায়ো সায়েন্সের ক্লাস রয়েছে। আর একটু আমাকে জানিও যে তোমরা সবাই রেকর্ডিং ক্লাসগুলো পাচ্ছ তো টাইমলি, মানে যারা সিক্রেট কোড শেয়ার করছো আমি তাদের জন্য বলছি, যারা সঠিক সিক্রেট কোড শেয়ার করছো তাদের কাছে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পৌঁছাচ্ছে তো? একটু আমাকে জানিও যে যারা সঠিক সিক্রেট কোড শেয়ার করছো তাদের কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পৌঁছাচ্ছে তো? পৌঁছাচ্ছে, তাই তো? ঠিক আছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। বায়ো সায়েন্সের ক্লাস রয়েছে, আবারও বলছি রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিন্তু গ্রুপে যাবে না। তা তুমি হাজার করলেও কিন্তু তা যাবে না, কোনো অবস্থাতে কোনো শর্তেই যাবে না। ঠিক আছে, একটু ওয়েট করে যাও, স্যার জয়েন করতে আজ আমার একটু লেট হয়ে গেল এই যা। আর অনেকে জানিয়েছো বিগত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, বিভিন্ন কারণের জন্য হতে পারে। আমি তাদের জন্য দ্বিতীয় আর একবার সুযোগ দেবো। সেটা রিজনিং ক্লাস হতে পারে, সেটা তোমার স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হতে পারে, সেটা তোমার ইংলিশ ক্লাস হতে পারে। এই কোনো একটা ক্লাস বা দুটো ক্লাস বা তিনটে ক্লাস যদি রেকর্ডিং বা পিডিএফ নোটস কোনো কারণে তুমি পাওনি, কোনো কারণে, তো সেই রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওয়ার আমি দ্বিতীয়বার সুযোগ তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করে যাও, সেই ক্লাসে দিয়ে আমি দিয়ে দেবো। মানে দিয়ে দেবো বলতে আজকে ক্লাসে আমি জানিয়ে দেবো, আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো যে কিভাবে তোমরা পাবে। স্যার জয়েন করে গেছেন, আমি আর সময় নিচ্ছি না, 8টা 3 হয়ে গেছে, অলরেডি আমরা একটু লেট রয়েছি। আহ, তো স্যারকে ক্লাসটা করতে দাও, আর কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না, এটা রিকোয়েস্ট রইলো। ক্লাসটা মন দিয়ে করো। হ্যাঁ, আমি তো বললাম, দেখো এটার উপরে আর কোনো কিছু বলার, আমি আবারও বলছি, ভালো করে শুনে নাও। বিগত কোনো ক্লাসের রেকর্ডিং তুমি মিস করে গেছো কোনো কারণে, তার রেকর্ডিং বা পিডিএফ নোটস আমি দ্বিতীয়বার তোমাকে সুযোগ দিয়ে দেবো। কিভাবে, তা আজকের ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে পাবে আমি আজকের ক্লাস শেষে ডিসকাস করছি। ক্লাসটা আপাতত শুরু হোক, এই নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ। স্যারকে ক্লাসটা করতে দাও। আর মানে আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমার দিক থেকে অপ্রয়োজনীয় মেসেজ করো না। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। কথা শোনা যাচ্ছে কিনা একবার একটু কনফার্মেশন করবেন। হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে, একটু ওয়েট করো প্রত্যেকে। আমি পেজটা সেট আপ করে নিয়ে শুরু করছি। ওকে স্যার, এক সেকেন্ড। সবার কাছে রিকোয়েস্ট রইলো, প্লিজ অপ্রয়োজনীয় মেসেজ করো না। যেটা দরকার হচ্ছে সেই মেসেজটা করো, তার জন্য মেসেজ বক্সটা খোলা আছে। যদিও এর পরবর্তীতে তোমাদের দিক থেকে মাইক্রোফোন খোলা থাকবে। আপাতত এই যে যে কয়েকদিনের ক্লাস রয়েছে এখানে মাইক্রোফোন বন্ধ থাকছে, কিন্তু এর পরবর্তীতে মাইক্রোফোন খোলা থাকবে।
ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে কথা শুনতে পাচ্ছ কিনা একবার আমাকে একটু ইনফর্ম করবে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একবার ইনফর্ম করবে। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ এবার প্রপারলি? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে তাই তো? ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো। আচ্ছা, আজকে তোমাদেরকে যে জিনিসটা পড়াবো সেই জিনিসটা হচ্ছে আমাদের জীবন বিজ্ঞান বা বায়োলজি। তো আমাদের এসএসসি এবং রেলওয়ের মধ্যে জীবন বিজ্ঞান বা বায়োলজি অর্থাৎ সায়েন্সের এটা হচ্ছে একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি বায়োলজি। তো আমি যদি তোমার সঙ্গে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করি বা জীবন বিজ্ঞান নিয়ে ডিল করি, তাহলে তোমার এই জীবন বিজ্ঞানের মধ্যে কি কি সিলেবাস থাকবে সেই সিলেবাসটা সম্বন্ধে আগে আমি একটুখানি জানি। ওকে, প্রথম কোশ্চেন যেটা থাকবে, প্রথমে আমাদের কি থাকবে না, প্রথমে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এনিমেল সেল, মানে হলো আমাদের প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, আমাদের মধ্যে যে যে কোষগুলি বর্তমান থাকে সেই কোষগুলোকে নিয়ে আমরা জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারে বা যে অধ্যায়ে আলোচনা করব তাকে আমরা বলবো হচ্ছে কি না প্রাণী কোষ। এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, প্লান্ট সেল বলবো। প্লান্ট সেল কাকে বলে না, প্লান্ট সেল বলে হচ্ছে আমাদের কাকে, উদ্ভিদ কোষ। অর্থাৎ আমার বাড়ির কাছে আম গাছ, জাম গাছ, লিচু গাছ আছে, তোমার বাড়ির কাছে আম গাছ, জাম গাছ, লিচু গাছ আছে। এই যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদের দেহে যেই যেই কোষটি বর্তমান সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ বলবো। সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে উদ্ভিদ কোষ বলবো। এইবার যখন আমাদের এনিমেল টিস্যু বা প্রাণী টিস্যু আসবে, তাহলে কি বলবো আমরা এখান থেকে, যে আমাদের দেহে যত কোষ আছে, কলা আছে, সমস্ত কিছুকে যদি আমাদের একত্রিত করা হয় তাহলে যে জিনিসটা থাকবে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো প্রাণী টিস্যু বলবো। হয়েছে? অর্থাৎ আমাদের অনেকগুলি কোষ যদি একত্রিত হয়ে কিছু একটু স্পেশাল কাজ করে তাকে আমরা বলবো কি প্রাণী টিস্যু বা প্রাণী কলা। আর যদি আমাদের কি হয়েছে অনেকগুলি কোষ একত্রিত যুক্ত হয়ে যদি উদ্ভিদের কোষগুলি একত্রিত যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো উদ্ভিদ কলা। এরপরে দেখো চ্যাপ্টার নম্বর 5 যেটা আছে সেটা হলো জেনেটিক্স। জেনেটিক্স কি জিনিস স্যার না, জেনেটিক্স হচ্ছে আমার পিতামাতার বৈশিষ্ট্য আমার মধ্যে এবং আমার যে স্ত্রী আছে তার বৈশিষ্ট্য আমার সন্তান সন্ততিদের মধ্যে। অর্থাৎ কোনো একটা বৈশিষ্ট্য বংশ পরস্পরায় এক জনু থেকে অপর জনুতে স্থানান্তর হবার যে ঘটনাটা ঘটে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো জেনেটিক্স। হয়েছে? তাহলে ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? একটা কোশ্চেন একবারে তোমাদের একবারে কি বলবো, মুখস্থ জলের জল রাখা উচিত না। ফাদার অফ জেনেটিক্স বলা হচ্ছে কাকে না, আমাদের গ্রেগর জোহান মেন্ডেলকে আমাদের ফাদার অফ জেনেটিক্স বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবার যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলছি, সেই জিনিসটার নামটাকে আমরা বলছি বায়ো এভলিউশন বা জৈব বিবর্তন। অর্থাৎ তুমি একটা কিছু পরিবেশে আগে ছিলে, এখন একটা পরিবেশে আছো, এই যে একটা পরিবেশ থেকে অপর পরিবেশে যে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, এই জিনিসটাকে বলা হয় জৈব বিবর্তন। অর্থাৎ তুমি যখন ছোট ছিলে তোমার বাড়িতে হয়তো এসি ছিল না, তোমার বাড়িতে হয়তো বাইক ছিল না, তাহলে তোমার বাড়িতে তখন এসি ছিল না, বাইক ছিল না, এই জিনিসটা। আর আজকে তোমার ঘরে এসি আছে, মোটরসাইকেল আছে, সমস্ত কিছু আছে, এই জিনিসটা। অর্থাৎ তুমি সেদিনও বেঁচে ছিলে, আজকেও বেঁচে আছো। তাহলে কি হয়েছে, তোমার লাইফস্টাইলের মধ্যে একটা বিবর্তন চলে এসছে। এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে জৈব বিবর্তন বলবো। এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো জৈব বিবর্তন বলবো। এবার কি বলেছে
এবার যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে বলবো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস। তুমি কোনো একটা প্রাণীকে কলকাতা থেকে একরকম কথা বলছো, আমি মুম্বাই থেকে আর একরকম বলছি, কেউ দিল্লি থেকে আর একরকম কথা বলছে, কেউ অস্ট্রেলিয়া থেকে একরকম, কেউ ফ্রান্স থেকে আর একরকম। তাহলে যদি পাঁচজন পাঁচ রকম বক্তব্য পেশ করে একটা প্রাণী বা একটা উদ্ভিদের নাম সম্পর্কে, তবে আমাদের প্রাণী বা উদ্ভিদটার সম্বন্ধে অ্যানালিসিস করতে গেলে প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো প্রচুর প্রবলেমের সম্মুখীন যাতে হতে না হয়, এই জন্য বিজ্ঞানীরা কি করেছে, প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের একটা করে বিজ্ঞানসম্মত নাম দিয়ে রেখে দিয়েছে। তাহলে আমাদের যে প্রাণী এবং উদ্ভিদ আছে, এদের যে বিজ্ঞানসম্মত নাম আছে, এটা কিসের কিসের ওপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে দুটোর উপরে ডিপেন্ড করে। একটার নামটাকে আমরা বলবো গণ, আর একটার নামটাকে আমরা বলবো হচ্ছে প্রজাতি। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামকে আমরা বলবো কি গণ, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে প্রজাতি। এবার ইন জেনারেলি আমাদের গণ প্রজাতি হলেই আমাদের কিন্তু তোমার ট্যাক্সোনমিতে বা শ্রেণীবিন্যাসে নামকরণ করতে পারে। হয়েছে এখান থেকে, এর জনককে না, এর জনক হচ্ছে আমাদের ক্যালোরাস লিনিয়াস, হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। হয়েছে, চলো। আচ্ছা, এবার কি বলেছে না, প্রোটিস্টা, প্রোটোজয়া, পরিফেরা, এরা হচ্ছে আমাদের কি না এক এক টাইপের রোগ জীবাণু আছে এবং কিছু কিছু আমাদের গোত্র আছে, ঠিক আছে। এরপরে যে জিনিসটা চলে আসে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে আমাদের, বলবো কি, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম মানেটা কি জিনিস? ডাইজেস্টিভ সিস্টেম মানে জিনিসটা হচ্ছে আমাদের এরকম, যে যখন কোনো কিছু আমাদের একটা খাবারকে খাচ্ছি, সেই খাবারটা আমাদের শরীরে কিভাবে খাওয়া হচ্ছে, কেন হচ্ছে, তার কি বৃত্তান্ত ইত্যাদি প্রভৃতি সম্পর্কে আমরা যেখানে আলোচনা করব, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার? চলো, এবার যেখানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শেষ, সেখানে আমাদের যে জিনিসটা চলে আসে, তার নামটা হচ্ছে কি না, কি সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। তাহলে ইন জেনারেলি সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র থেকে আমি কি বলতে পারি না, ইন জেনারেলি সার্কুলেটরি সিস্টেম, আমাদের দেহের মধ্যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড কি করে? রক্তকে পাম্প করে। তাহলে হৃৎপিণ্ড যখন রক্তকে পাম্প করে, হৃৎপিণ্ড একবার ছোট হয়, হৃৎপিণ্ড একবার বড় হয়। হৃৎপিণ্ড ছোট, হৃৎপিণ্ড বড়। হৃৎপিণ্ড যখন ছোট হচ্ছে, এই হৃৎপিণ্ড ছোট হওয়ার যে প্রবণতা থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো সিস্টোল। এবং হৃৎপিণ্ড যে বড় হচ্ছে, এই হৃৎপিণ্ড বড় হওয়ার যে প্রবণতা থাকে, সেই বড় হওয়ার প্রবণতাকে আমরা কি বলবো? সেই বড় হওয়ার প্রবণতাকে আমরা বলবো হচ্ছে কি ডায়াস্টোল। তাহলে ইন জেনারেলি আমরা সিস্টোল আর ডায়াস্টোল সম্বন্ধে কি করলাম আর কি ছাড়লাম? তাহলে ইন জেনারেলি হৃৎপিণ্ড ছোট হলে আমরা বলবো সিস্টোল, আর একটাকে বলবো কি, আর একটা বলবো ডায়াস্টোল। এটা কি? এটা হচ্ছে আমার বাড়িতে যেমন পাম্প থাকে, সেরকম আমার ইয়েতে কি বলে বলো ওটা, ভুলে গেল, আমার বাড়িতে যেমন পাম্প থাকে, ঠিক তেমন আমার বাড়িতে দেহের মধ্যে হৃৎপিণ্ড। তাহলে পাম্প থেকে জল কিসের মাধ্যমে যাতায়াত করবে? নিশ্চয়ই পাইপের মাধ্যমে। এইবার আমাদের দেহের মধ্যে পাইপ আছে, সেই যে পাইপ আছে, পাইপ কি কি আছে স্যার? না, পাইপ হচ্ছে দুটো আছে। একটা পাইপের নাম শিরা, অপর যে পাইপ আছে সেই পাইপের নাম হলো ধমনী। এখন স্যার শিরা ধমনী কি বা এদের কাজ কি, এদের আলাদা করবো কিভাবে? তাহলে ইন জেনারেলি মনে রাখবে যে আমাদের যদি শিরা থাকে, এর মধ্যে দিয়ে মেনলি দূষিত রক্ত পরিবহন করা হয় বা পরিবহন হয়, আর ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত পরিবহন করা হয়। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম ধমনী,
একটা জিনিসের নাম শিরা। ধমন দিয়ে বিশুদ্ধ রক্ত, শিরা দিয়ে দূষিত রক্ত প্রবাহিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবার এদের প্রত্যেকের একটা করে ব্যতিক্রম আছে। যদি তোমাকে আমি জিজ্ঞাসা করেছি যে শিরা বা ধমনের আগে মহা কথাটাকে অ্যাড করে দাও, মহা কথাটাকে অ্যাড করে দাও, তাহলে কি হবে? তাহলে স্যার একটা ওয়ার্ড হবে আমাদের মহাশিরা, আর একটা ওয়ার্ড হবে আমাদের মহাধমনী। স্যার মহা কথাটা অ্যাড করাতে আমাদের কি এক্সট্রা ফিচার্স অ্যাড হলো? না, আমাদের যে ধর্মে ওরা দীক্ষিত ছিল তার থেকে ওরা অপোজিট ধর্ম মেনে চলবে। মানে কিরকম স্যার? ধমনের কাজ বিশুদ্ধ রক্ত পরিবহন করা, ঠিক ঠিক। মহাধমনীর কাজ দূষিত রক্ত পরিবহন করা। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? এরপরে কি আছে আমাদের? শিরার কাজ দূষিত রক্ত পরিবহন করা, মহাশিরার কাজ বিশুদ্ধ রক্ত পরিবহন। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে বলবো আমরা রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আমাদের শ্বসন তন্ত্র। দেখো আমাদের শ্বসন তন্ত্রের ক্ষেত্রে যদি বলেছি, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের শ্বসন তন্ত্রের ক্ষেত্রে কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এবং এর দুটো প্রসিডিওর হয়। একটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস হয়, এবং আর একটা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। ওকে, তাহলে আমাদের দুটো জিনিস হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস হয়, আর একটা হচ্ছে আমাদের ক্রেবস চক্র হয়। এবং শোষণে আমার দেহের যে শুষ্ক ওজন, এই দেহের শুষ্ক ওজনের পরিমাণটা কি হয়? কমে যায়। এই যে দেহের শুষ্ক ওজনের পরিমাণ কমে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম বলা হচ্ছে। এরপরে যে জিনিসটা আসে সেটাকে বলা হয় এক্সক্রিটেটরি সিস্টেম বা রেচন তন্ত্র। অর্থাৎ তুমি খাবার খাচ্ছ, খাবারের মধ্যে যে পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, জল, মিনারেল ইত্যাদি প্রভৃতি সংশ্লেষ হওয়ার ক্ষমতা আছে, সেটুকুনি পার্ট সংশ্লেষ করে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? বাদ বাকি যেটা খাবারের অপাচ্য অংশ, সেই খাবারের অপাচ্য অংশটা কি হবে? অপাচ্য অংশটা তোমার দেহের মধ্যে থেকে মল বা মূত্রের আকারে দেহ থেকে নির্গত হয়ে যাবে। তাহলে ইন জেনারেলি আমাদের যদি বলা হয়েছে রেচন তন্ত্র জিনিসটা কি? রেচন তন্ত্র জিনিসটা হচ্ছে আমরা যে খাবারকে খাচ্ছি সেই খাবারের মধ্যে আমাদের যেটুকুনি পার্ট অপাচ্য অংশ, সেই পার্টটাকে আমরা কি বলবো? সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে কি রেচন তন্ত্র বলবো। এইবার রেচন তন্ত্র যখন আমরা বলবো, তখন আমাদের রেচন তন্ত্রের যে গঠনগত কার্যগত একক থাকবে, সেই জিনিসটার মানে বা মেন যে রেচন তন্ত্রের যে ইয়েটা থাকবে, তার নাম হলো বৃক্ক। আর এই বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হলো কি? আমাদের বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম নেফ্রন। ইন জেনারেলি মনে রাখবে যে প্রতিটি বৃক্কে আমাদের প্রায় 10 লক্ষ করে নেফ্রন বর্তমান থাকে। এছাড়াও আমাদের মানুষের দেহে যে রেচন তন্ত্র আছে, তার মাঝখানে গ্লোমিউরাস আছে, বায়োমান ক্যাপসুল আছে, হেনরির লুপ আছে, সংগ্রাহক নালিকা আছে, ম্যালপিজিয়ান নালিকা আছে, ইত্যাদি প্রভৃতি অনেক কিছু জিনিস এখানে আছে। ঠিক আছে, তাহলে রেচন তন্ত্রের যে জিনিসটা থাকলো সেটা হচ্ছে আমাদের এটা। দেখবে শাক পাতা খেলে আমাদের দেহে মলের পরিমাণ বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ শাক পাতার মধ্যে আমাদের সেলুলোজের পরিমাণ বেশি থাকে। এই যে সেলুলোজের পরিমাণ বেশি থাকে, এর জন্য আমাদের রেচন তন্ত্রের দ্বারা আমাদের দেহে মলমূত্রের পরিমাণ বেড়ে যায়। ক্লিয়ার? এরপরে আমাদের যে জিনিসটা আছে তার নাম হলো কি নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের পায়ে মশা বসলো, হাতে মশা বসলো, আমার সেটাকে কি করতে হবে, কি করতে হবে না, এই যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটিকে দেখে কে? এই ব্যাপারটিকে দেখে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র দেখে বা নার্ভাস সিস্টেম দেখে। এখন আমাদের যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম আছে, এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মনে রাখবে, কি মনে রাখবে? যে আমাদের এর গঠনগত কার্যগত একক হলো কি? গঠনগত কার্যগত একক হলো আমাদের নিউরন। তাহলে ইন জেনারেলি আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি?
গঠনগত কার্যগত একক হলো হচ্ছে আমাদের নিউরন। এবার এই নিউরনের মধ্যে আমাদের কি কি থাকবে, কি কি থাকবে না। তার নিউরনের মধ্যে থাকবে আমাদের কি, অ্যাক্সন থাকবে, ডেনড্রন থাকবে এবং প্রস্থেহ থাকবে। অর্থাৎ আমি যদি একটা স্নায়ুতন্ত্রকে দেখেছি তাহলে তার মধ্যে এই পার্ট গুলো বর্তমান থাকবে। হয়েছে। এবার চলে এসো কোথায়, এবার চলে এসো হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র, কঙ্কাল তন্ত্র জিনিসটা কি জিনিস স্যার না, কঙ্কাল তন্ত্র জিনিসটা হচ্ছে আমাদের জিনিসটা এরকম যে ইন জেনারেলি আমাদের যে শরীর আছে সেই শরীরের মধ্যে যে আমাদের যে মাংসকে কেটে নিলে আমাদের যে হাড়ের যে স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো কঙ্কাল তন্ত্র বলবো। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলবো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের পরে আমাদের যে জিনিসটা আছে সেটাকে বলে রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ আমাদের কোনো একটা জনু থেকে তার পরবর্তী জনু যে পদ্ধতির মাধ্যমে সৃষ্টি হয় তাকে আমরা বলবো রিপ্রোডাকশন বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো। এইবার যখন রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা বলবো তখন তোমরা সবাই মনে রাখবে যে এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমকে মেনলি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। অঙ্গজ জনন অপশন 1, অপশন 2 বা মানে পয়েন্ট নম্বর 2 অযৌন জনন, অপশন 3 যৌন জনন, অপশন ডি অকুঞ্জনীয় জনন। এর মধ্যে আমাদের সবচেয়ে কমপ্লিকেটেড জনন হলো হচ্ছে যৌন জনন এবং সেটা হচ্ছে আমাদের মানুষের দেহে বর্তমান দেখায়। এবার দেখা চলে এসছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। অর্থাৎ আমাদের যে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি আছে এরা হচ্ছে আমাদের কোনো মানুষের শরীরে বা অন্যান্য কোনো পশুর শরীরে আক্রমণ করে এবং রোগ সৃষ্টি করবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বলতে পারো, ছত্রাক বলতে পারো, শৈবাল বলতে পারো, ইত্যাদি প্রভৃতি নিয়ে তোমাদের সাথে একটা সংক্ষিপ্ত আলোচনা করা হবে। এইবার দেখো তোমাদের এখানে 20টা চ্যাপ্টার আছে। এই 20টা চ্যাপ্টারের মধ্যে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? 1 সেকেন্ড একটু ধরো, আমি তোমাদেরকে যাচ্ছি। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে এখান থেকে? আচ্ছা, কে একটু মেসেজ করবে দেখি। কঙ্কাল তন্ত্রটা বলুন একবার। কঙ্কাল তন্ত্রটা কিছুই না, কঙ্কাল তন্ত্রটা হচ্ছে তোমার দেহ থেকে আমি যদি সমস্ত মাংসকে কেটে নিয়েছি তাহলে হাড়ের যে স্ট্রাকচারটা থাকবে তাকে বলে কঙ্কাল তন্ত্র। ফিমার, ফিমারের পরে আমাদের হাঁটু, হাঁটুর নিচে আমাদের কর্পাসাল, মেটাকর্পাসাল ইত্যাদি প্রভৃতির যে আমাদের যে বৈশিষ্ট্য থাকে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এটা বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার ইন জেনারেলি এখানে দেখো 20টা চ্যাপ্টার আছে। এই 20টা চ্যাপ্টারে কি স্যার বায়োলজি সিলেবাসে সব? এর বাইরে কি অন্য কিছু নেই? তাহলে এইখান থেকে মনে রাখবে কি যে আমাদের না, এই 20টা চ্যাপ্টার আমাদের সব না। তবে তোমাকে আমি এটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি, তুমি যদি এই 20টা চ্যাপ্টারকে কমপ্লিটলি নোটস পিডিএফ মেনটেন করে পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পেরেছো তাহলে তোমাদের কাছে অ্যাবভ 95% কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি পারোনি বলো? এবার তাহলে আজকে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে পড়াবো সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো জনন বলবো বা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো।
তাহলে ইন জেনারেলি তোমাদেরকে আমি যদি প্রশ্ন করেছি জনন বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলতে কি বোঝো, তাহলে কি উত্তর দেবে প্রত্যেকে একটুখানি আমাকে কমেন্ট করে বলো। 1 মিনিটের জন্য একটু কমেন্ট করে বলো। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম সেই জিনিসটা কি, যে আমার মানুষের জননতন্ত্র প্রাণের বংশবৃদ্ধির পদ্ধতি। আচ্ছা, তাহলে এবার যদি আমি বলেছি যে স্যার একটুখানি এটাকে গুছিয়ে বলুন বা এই জিনিসটা কি সেই সম্বন্ধে একটুখানি ডিটেলে বলুন, তাহলে আমাদের কি কি থাকবে আর কি কি থাকবে না সেই নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। তাহলে আমাদের এখানে প্রথমেই লেখো কি, প্রথমে এখানে হেডিং লেখো কি বলে, এখানে হেডিং লেখো রিপ্রোডাকশন বলে, রিপ্রোডাকশন। তাহলে তোমাদের এখানে রিপ্রোডাকশন মানে কি, সোজা কথা স্যার, অত শত স্যার আমি বুঝি না। তাহলে রিপ্রোডাকশনের যদি আমাকে প্রথমেই বলেছে ডেফিনেশন, ডেফিনেশন মানে সংজ্ঞা যদি জানতে চাইছি আমি তোমার কাছ থেকে, কি বলবে উত্তর? তাহলে প্রথমে উত্তরে বলবে যে যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজের দেহ অংশের সাহায্যে, জীব তার নিজের দেহ অংশের সাহায্যে নিজের দেহ অংশের সাহায্যে নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়। কি বিশিষ্ট? না নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়। কিসের জন্ম দেয়? অপত্যের জন্ম দেয় ও অপত্যের মধ্যে নিজের অস্তিত্বকে বজায় রাখে। অপত্যের মধ্যে নিজের অস্তিত্বকে বজায় রাখে। তাকে আমরা কি বলবো? তাকে কি বলে না তাকে জনন বলে। তাকে কি বলে না তাকে জনন বলে। তাহলে ইন জেনারেলি জনন কাকে বলে না, জনন হচ্ছে কি, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজের দেহ অংশের সাহায্যে, অর্থাৎ জীবের কিন্তু দেহের অংশকে আমার এই ক্ষেত্রে মাস্ট লাগবেই লাগবে, না হলে কিন্তু হবে না। তাহলে যে আমাদের যে জননটি যে অপত্যের জন্ম দেয় এবং নিজের অস্তিত্ব বজায় রাখে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো হচ্ছে আমাদের কি বলবো বলো না জনন বর্ণ। ক্লিয়ার হয়েছে এখান থেকে জনন বর্ণ। এইবার যখন আমাদের জননের কনসেপ্ট এলো, তখন আমাদের এই জননের কনসেপ্ট থেকে আমরা কি পাবো আর কি পাবো না সেইটা নিয়ে একটু আলোচনা করছি। তাহলে প্রথম কথা, আমাদের যখন জননের কনসেপ্ট আসছে, এখানে একটা হেডিং লেখো ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশন। এখানে হেডিং লেখো কি, ক্লাসিফিকেশন অফ রিপ্রোডাকশন। অর্থাৎ আমাদের এই যে জনন আছে, এই জননের আমার, তাহলে অপশন এ কি বলবো আমাদের, বা অপশন এ তো না পয়েন্ট এ ভাগে প্রথম যেটাকে আমরা বলবো সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো অঙ্গযোজন। নাম্বার 2 এই জিনিসটাকে আমরা কি বলবো না, এই জিনিসটার নামটাকে আমরা বলবো অযৌনজন। নাম্বার 3 এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যৌনজন। নাম্বার 4 এই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, অপুংজনী জন, অপুংজনী জন।
তাহলে ইন জেনারেলি আমি কি বললাম আর কি ছাড়লাম? তাহলে ইন জেনারেলি আমি শুধু এটুকুই তোমাকে বললাম, কি বললাম, যে স্যার আমাদের এই 4 ধরনের জনন দেখা দেয়। এবার পরীক্ষাতে সব সময় যে বাংলা ট্রাম আসবে, তোমাকে বাংলাতেই কোশ্চেন আসবে, এই জিনিসটা কিন্তু কোথাও পৃথিবীতে দেখি। এবং সায়েন্সের ক্ষেত্রে তো যে কোনো দিন যে কোনো সময় তোমার কোশ্চেনের পাঠে চেঞ্জ করে দিতে, মানে ইংলিশে করে দিতেই পারে, কারণ সায়েন্সের কোনো বাংলা হয় না। তাই জন্য আমাদের এর পাশাপাশি ইংরাজি টার্মগুলোকেও জেনে রাখতে হবে। এখন স্যার প্রশ্ন হচ্ছে অঙ্গজ জননের আমাদের ইংরাজি টার্ম কি? অঙ্গজন ইংরেজিতে ভেজিটেটিভ, VEGTATIV, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই জিনিসটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অঙ্গজ জননের কথা বলবো। হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি বলবো না, অযৌন জনন। অযৌন জননের আমাদের ইয়ে কি আছে এখান থেকে? অযৌন জননের আমাদের যেটা আছে সেই জিনিসটাকে বলা হয় কি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যৌন জননের ক্ষেত্রে কি বলবো না, যৌন জননের ক্ষেত্রে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন। হয়েছে? চলো, এবং আমাদের যদি বলা হয়েছে অপুংজনী জননের ক্ষেত্রে আমরা কি বলবো? অপুংজনী জননের ক্ষেত্রে মনে রাখবে পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস। এই 4টে হচ্ছে কি, এই 4টে হচ্ছে আমাদের টোটাল বৈশিষ্ট্যটা। এই 4টে কি, এই 4টে হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। এবার আমাদেরকে প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমরা, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো স্যার? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো অঙ্গজ জনন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে না, আমরা আজকে আলোচনা করব হচ্ছে অঙ্গজ জনন। তাহলে মেনলি যখন আমাদের অঙ্গজ জননের কথা আসবে, তখন মেনলি আমাদের এটা দেখা যায় কাদের ক্ষেত্রে? এটা দেখা যায় আমাদের প্লান্টের ক্ষেত্রে, এবং আমাদের এই ক্ষেত্রে রেয়ারলি দেখা যায় কাদের ক্ষেত্রে? রেয়ারলি দেখা যায় হচ্ছে আমাদের এনিমেলের ক্ষেত্রে। তাহলে ইন জেনারেলি আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? প্ল্যান্ট, একটা জিনিসের নামটাকে বলবো এনিমেল। প্লান্টের ক্ষেত্রে আমাদের মেনলি, এবং আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের না রেয়ারলি। এইবার যখন তুমি এই অঙ্গজ জননকে ক্লাসিফিকেশন করবে, তখন এটাকে 2 রকম ভাবে ভাগ করা যায়। একটার নামটাকে বলা হয় কি ন্যাচারাল বা প্রাকৃতিক, আর একটার নামটাকে বলা হয় কি আমাদের আর্টিফিশিয়াল। কি হচ্ছে? আর্টিফিশিয়াল, এটা মানে কি? এটা মানে হচ্ছে কৃত্রিম, এটা মানে হচ্ছে কৃত্রিম। তাহলে আমাদের এক্ষেত্রে কি গেল ব্যাপারটা না, আমাদের এক্ষেত্রে যে ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটা হচ্ছে আমাদের কি বলবো কথাটা, একটা জিনিসের নাম বলবো কি, একটা জিনিসের নামটাকে আমি বলবো হচ্ছে প্রাকৃতিক, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো হচ্ছে কৃত্রিম। ক্লিয়ার হলো কি হলো না বলো? এইবার আমাদের যদি প্রাকৃতিক থেকে থাকে, তবে এই জিনিসটাকে তোমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারবে। প্রথম কথা যে জিনিসটাতে ভাগ করতে পারবে তার নাম হলো খণ্ডীভব। তারপরে যে জিনিসটা ভাগ করতে পারবে তার নাম হলো কাণ্ডজ। নাম্বার 3 যে জিনিসটা থাকবে তার নামটাকে আমরা বলবো পত্রজ। এবং নাম্বার 4 যে জিনিসটা থাকবে তার নামটাকে আমরা কি বলবো? বুলবিল দ্বারা বলবো। তার নামটাকে আমরা কি বলবো? তার নামটাকে আমরা বলবো হচ্ছে কি বুলবিল দ্বারা বলবো। ক্লিয়ার হলো কি হলো না বলো? ক্লিয়ার হলো কি হলো না? ইন জেনারেলি আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম হচ্ছে যে যখনই আমার কোনো কিছু একটা প্রাকৃতিক হচ্ছে, সেই প্রাকৃতিকের কি কি প্রকারভেদ সেগুলো আমি দেখলাম। এবার স্যার এরকম যদি হয়, তাহলে তো আমাদের কৃত্রিম বলেও একটা জিনিস থাকবে। কৃত্রিম বলেও একটা জিনিস থাকবে। স্যার কৃত্রিম বলে যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটা কি এবং কি বৃত্তান্ত সেটা যদি একটু বলতে। তাহলে কৃত্রিম যখন হবে, এই কৃত্রিমটা আমাদের কোথায় কোথায় হবে না স্যার? অপশন নম্বর 1 যেটা হবে সেটা হচ্ছে আমাদের দাবা কলমে হবে।
অপশন নম্বর 2 যেটা আমাদের হবে সেটার নামটাকে আমরা কি বলবো, শাখা কলমে হবে। হয়েছে। অপশন নম্বর 3 আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের গুটি কলমে হবে। অপশন নম্বর 4 এখানে যেটা হবে আমাদের সেটা হচ্ছে আমাদের জোর কলমে হবে। তাহলে ইন জেনারেলি আমরা কি বললাম আর কি বললাম না, যে আমরা শুধু এইটুকুনি বললাম যে আমরা শুধু এইটুকুনি বললাম কি, যে আমাদের এই যে পাঠগুলো আছে এই পাঠগুলোকে আমরা কি বলছি আর কি বলছি না, না এই পাঠগুলো হচ্ছে আমাদের অঙ্গজ জন্মের এই জায়গাটা করে কি বলবো, না এইগুলি হচ্ছে আমাদের কি, যে আমাদের অঙ্গজ জন্মের ভাগ। ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? এইবার আমাদের যখন অঙ্গজ জননের ভাগের কথা আসবে তখন আমি তাকে কি কি ভাবে আর ভাগ করতে পারবো। না প্রথমে আমি যে ভাগটাতে ভাগ করতে পারবো সেই যে এটা থাকলো ফন্ডী ভবন কোথায় দেখা যায়, ফন্ডী ভবন দেখা যায় হচ্ছে আমাদের স্পাইরো গায়রাতে দেখা যায়। ফন্ডী ভবন কোথায় দেখা যায়, না ফন্ডী ভবন আমাদের দেখা যায় হচ্ছে কোথায়, স্পাইরো গায়রাতে দেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে চলে এসো কাণ্ডজ। কাণ্ডজ কোথায় দেখা যায়, কাণ্ডজ কোথায় দেখা যায়, কাণ্ডজ দেখা যায় আমাদের আলুতে দেখা যায়। হয়েছে। পত্রজ কোথায় দেখা যায়, পত্রজ দেখা যায় হচ্ছে আমাদের কোথায় দেখা যায় বলো, পাথর কুচি গাছে দেখা যায়। পত্রজ কোথায় দেখা যায়, না পত্রজ হচ্ছে আমাদের পাথর কুচি গাছ। পাথর কুচি গাছে দেখা যায়। বুলবিল দ্বারা যে গঠন হয় সেটা কোথায় দেখা যায়, সেটা হচ্ছে আমাদের চুপড়ি আলুতে দেখা যায়। সেটা কোথায় দেখা যায়, সেটা হচ্ছে আমাদের চুপড়ি আলুতে দেখা যায়। এবার আমাদের যে জিনিসটা থাকলো, এবার চলে এসো দাবা কলম। দাবা কলম কোন গাছে দেখা যায়, দাবা কলম দেখা যায় লেবু গাছে দেখা যায়। শাখা কলম কোন গাছে দেখা যায়, শাখা কলম হচ্ছে আমাদের গোলাপ গাছে দেখা যায়। হয়েছে। গুটি কলম কোন গাছে দেখা যায়, গুটি কলম আমাদের আম গাছে দেখা যায়। এবং জোর কলম কোন গাছে দেখা যায়, জোর কলম আমাদের লিচু গাছে দেখা যায়। তাহলে ইন জেনারেলি এইটা হচ্ছে আমাদের অঙ্গজ জননের মেন পার্ট বা মেন। কথাটা বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? এইবার যখন তোমরা অঙ্গজ জনন করবে এই ক্ষেত্রে দুটো টার্মের সঙ্গে তোমরা পরিচয় হবে। একটা জিনিসের নাম হলো অন্তর্নিষেক, আর একটা জিনিসের নাম হলো স্যার কি বহির্নিষেক। একটা জিনিসের নাম হলো অন্তর্নিষেক এবং আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, বহির্নিষেক। এবার যদি আমার কাছে প্রশ্ন আসে অন্তর্নিষেক জিনিসটা কি, তাহলে কি বলবে, না অন্তর্নিষেক হচ্ছে যদি জীবদের ভেতরে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলবো অন্তর্নিষেক। যেমন আমাদের উদাহরণ কি হবে স্যার, উদাহরণ হবে আমাদের মানুষ হবে, আমাদের মাছ হবে, মাছ বলা ভুল, পাখি লেখো, মানুষ হবে পাখি হবে ইত্যাদি হচ্ছে আমার কিসের উদাহরণ, না অন্তর্নিষেকের উদাহরণ। আর বহির্নিষেকের উদাহরণ কি, বহির্নিষেকের উদাহরণ হচ্ছে আমাদের মাছ হচ্ছে উদাহরণ, আর হচ্ছে আমাদের ব্যাগ হচ্ছে উদাহরণ। তাহলে প্রত্যেকে এই জিনিসটাকে লিখে নাও, একবার দেখে নাও একটু।
তাহলে এখানটা করে কি আছে আমার, না এখানটা করে দেখো অঙ্গজ জননের আমার 4টে ভাগ আছে। তাহলে একটা হলো ন্যাচারাল আর একটা হলো কি কৃত্রিম। এইবার অঙ্গজ জনন যখন হচ্ছে সেই ক্ষেত্রে কি বলবো, না সেই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে টোটাল স্ট্রাকচার। এবার আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি অযৌন জনন বলবো। অযৌন জনন বলবো। কি বলবো, অযৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে কি আছে কি নেই সেই সমস্ত নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, দেখো অযৌন জনন যখন করবে তখন এর মধ্যে দু রকমের জিনিসকে আমরা আলোচনা করব। এক নম্বর জিনিসের নামটাকে কি বলবো, এক নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে প্রাণী। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, উদ্ভিদ। সেই একটা জিনিসের নামটাকে বলবো প্রাণী, আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো উদ্ভিদ। যদি তোমার প্রাণী শরীরে অযৌন জনন হয়ে থাকে তাহলে সেই অযৌন জননকে তুমি 3 ভাগে ভাগ করতে পারবে। একটা ভাগের নাম কি, একটা ভাগের নামটাকে আমরা বলবো কি বিভাজন দ্বারা। একটা ভাগের নামটাকে কি বলবে, একটা ভাগের নামকে মনে রাখবে হচ্ছে বিভাজন দ্বারা। ক্লিয়ার হয়েছে? নাম্বার 2 ভাগের নামটাকে আমরা কি বলবো, নাম্বার 2 এর ভাগের নামটাকে বলবো কি পরকোদ্গম দ্বারা। নাম্বার 2 ভাগের নামটা কি বলবো, পরকোদ্গম দ্বারা। নাম্বার 2 ভাগের নামটা কি পরকোদ্গম দ্বারা। নাম্বার 3 কে আমরা কি বলবো, নাম্বার 3 কে আমরা বলবো পুনরুৎপাদন দ্বারা। নাম্বার 3 কে আমরা কি বলবো, নাম্বার 3 কে আমি বলবো পুনরুৎপাদন দ্বারা। ঠিক আছে, তাহলে এই 3টে হচ্ছে আমাদের অযৌন জননের। এইবার অযৌন জননের কার ভাগ, প্রাণীর ভাগ। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, উদ্ভিদের ক্ষেত্রে যেটা হবে সেই জিনিসটা হচ্ছে রেণু দ্বারা। তাহলে এই যদি আমাদের 4টে ভাগ হয় মোটের ওপরে, তাহলে আমাদের কোন পার্টটা কিসের ভাগ সেটা আমাকে জানতে হবে। প্রথম কথা আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বিভাজন দ্বারা আমাদের যে ভাগটা হয় তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের অ্যামিবা। অর্থাৎ আমাদের অ্যামিবা যেটা আছে এই অ্যামিবাতে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে আমাদের বিভাজন দ্বারা। পরোদগম দ্বারা কি হয়, পরোদগম দ্বারা আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, হাইড্রা বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রা বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার? চলো এরপরে আমাদের বা 3 যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের পুনরুৎপাদন দ্বারা কি হয়, না উত্তর হচ্ছে প্ল্যানেরিয়া। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু গাদা গাদা শর্ট কোশ্চেন কিন্তু তোমাদেরকে এখান থেকে করানো হচ্ছে বা করানো হবে। কথাটি বুঝতে পেরেছো কি পারোনি বলো আমাকে এখান থেকে, যে ইন জেনারেলি যদি তোমাদেরকে বলা হয়েছে যে আমাদের কি কি আছে কি কি নেই, তাহলে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো প্ল্যানেরিয়া। এবার যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি, না রেণু দ্বারা। রেণু দ্বারা কাদের ক্ষেত্রে দেখা যায়, না রেণু দ্বারা আমাদের যে দেখা যায় তার নাম হলো মিউকরের ক্ষেত্রে দেখা যায়। এইবার আগের বারে অর্থাৎ অঙ্গজ জননের ক্ষেত্রে তুমি যেমন অন্তর্নিষেক এবং বহির্নিষেক দুটো টার্মের সাথে আমাকে ডিল করেছিলে, ঠিক তেমন আমাদের অযৌন জননের ক্ষেত্রে 2 রকমের পরক থাকে। একটার নামটাকে কি বলবো, অন্তঃপরক বলবো, আর একটার নামটাকে বহিঃপরক বলবো। একটার নামটাকে অন্তঃপরক বলবো, একটার নামটাকে আমরা কি বলবো, একটার নামটাকে আমরা বহিঃপরক বলবো। এইবার অন্তঃপরক এবং বহিঃপরক যখন থাকছে তখন আমাদের কি বলবো, তখন আমাদের যে জিনিসটা বলবো সেটা কি, সেটা হচ্ছে অন্তঃকরকের ক্ষেত্রে কি হবে, না উদাহরণ কি দেহের ভেতরে গঠিত হয়, উদাহরণ হচ্ছে আমাদের আর্শফল। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পারছো? আর একটা যেটা আমাদের পরক থাকবে সেই পরকটা কি নাম আমাদের, সেটার নাম হচ্ছে বহিঃকরক। বহিঃকরকের ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হবে, না বহিঃকরকের ক্ষেত্রে আমাদের উদাহরণ হবে হচ্ছে
হাইড্রা। বহিঃ করকের ক্ষেত্রে আমাদের উদাহরণ কি হবে? বহিঃ করকের ক্ষেত্রে আমাদের উদাহরণ হচ্ছে হাইড্রা। তাহলে ইন জেনারেলি কি শিখলাম? না ইন জেনারেলি আমি শিখলাম, কি না আমাদের অন্তঃকরক এবং বহিঃকরকের যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি জানলাম। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? ক্লিয়ার হয়েছে? এইবার আমার যখন এই জায়গাটা থাকছে, তখন আমাদের রেণুর মধ্যে দু রকমের রেণু হয়। একটাকে বলা হয় সচল রেণু, আর একটাকে বলা হয় অচল রেণু। অর্থাৎ একটা রেণু হচ্ছে আমাদের সচল করতে পারবে, আর একটা রেণু হচ্ছে আমাদের কি করতে পারবে না, কি না অচল হয়ে যাবে। যদি রেণুটা সচল রেণু থেকে থাকে, তার উদাহরণ হলো আমাদের ফলভক্স। আর যদি রেণুটা অচল হয়ে থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি না, বলো কি বলবো? সেই জিনিসটাকে একটা মিনিট ওয়েট করে যাও, একটু ওয়েট করো প্লিজ। একটা মিনিট ওয়েট করো, স্যার জয়েন করে যাচ্ছেন এখনই।
স্যার জয়েন করে যাচ্ছেন, একটু ওয়েট করে যাও প্লিজ। স্যার জয়েন করে যাচ্ছেন, একটু ওয়েট করে যাও। স্টুডেন্ট কথাটা শুনতে পাচ্ছ? ইচ এন্ড এভরি স্টুডেন্ট, স্যার ইচ এন্ড এভরি স্টুডেন্ট একটুখানি দেখো। হ্যাঁ স্যার, অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে স্যার। ভিডিও ক্লিয়ার আছে, ওকে ওকে ওকে, আমি সেটাই ভাবছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমাদেরকে যেটা করাছিলাম, অযৌন জননের মধ্যে আমাদের সচল রেণু হচ্ছে ভলভক্স, এবং অচল রেণুর যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা করে আমরা কি বলবো, সেই জায়গাটার নামটাকে আমরা কি বলবো না মিউকর। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নাম সচল, আর একটা জিনিসের নামটাকে আমরা বলবো কি অচল। ক্লিয়ার হয়েছে? এইবার এই অযৌন জননের যদি আমার হয়ে যায়, সেখানে আমাদের যে জিনিসটা শুরু হচ্ছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের, সেই জিনিসটার নামটাকে বলবো আমরা যৌন জনন বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে বলবো যৌন জনন বলবো। এখন যৌন জনন যদি আলোচনা করেছি, তোমার সাথে আমি কি বলবো না, প্রথম কথা যৌন জননের ক্ষেত্রে আমাদের দুজন থাকে, একজন থাকে পুং, একজন থাকে হচ্ছে স্ত্রী। যদি আমাদের পুরুষ থাকে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকে তার নামটাকে কি বলবো, শুক্রাণু বলবো। এবং আমাদের স্ত্রীর ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা ডিম্বাণু বলবো। তাহলে ইন জেনারেলি কি শিখলাম, দুটো জিনিস শিখলাম, যে আমার শুক্রাণু একটা, ডিম্বাণু একটা। এবার এই শুক্রাণু এবং ডিম্বাণুকে যদি আমি অ্যাড করেছি বা মিশিয়েছি, তাহলে কি পাবো, আমাদের যৌন জননের একক পাবো। যেই জিনিসটাকে আমরা কি বলি, যেই জিনিসটাকে আমরা গ্যামেট বলি। এবার এই যে যৌন জনন আছে, এই যৌন জননকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম কি, একটার নাম হচ্ছে আমাদের সংশ্লেষ, একটার নামটা হচ্ছে কি সংশ্লেষ। নাম্বার দুই এর নামটাকে মনে রাখবে কি নিষেক। সব সময় পরীক্ষায় যে সংশ্লেষ দিয়ে ওয়ার্ড আসবে তা কোথাও লেখা নেই। সেই ক্ষেত্রে আমাদের যেটা আসতে পারে, কি আসতে পারে না, সংশ্লেষের ইংরাজি টার্মিনোলজিতেও আসতে পারে। কি টার্ম আসতে পারে বলো, ইংরাজি টার্মিনোলজিতে যে জিনিসটা আসতে পারে সেই জিনিসটার নামটা হচ্ছে বলে কি কনজুগেশন। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, কনজুগেশন। আর নিষেধের ক্ষেত্রে আমাদের যে টার্মটা আছে সেই টার্মটার নামটাকে আমরা কি বলবো, সিনগ্যামি বলবো। সেই টার্মটাকে আমরা কি বলবো, সিনগ্যামি বলবো। এইবার আমাদের এই যে সংশ্লেষ আছে, এই সংশ্লেষটা কি না, সংশ্লেষটা হচ্ছে আমাদের একটা ধরনের যৌন জনন পদ্ধতি। এটা কাদের ক্ষেত্রে দেখা যায় না, এটা দেখা যায় হচ্ছে আমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়। এটা কাদের ক্ষেত্রে দেখা যায় বলো, এটা আমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখা যায়,
এবং এটা আমাদের প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এটা আমাদের প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা করে কি বলছি আমরা, যে আমাদের দুটো জিনিস হলো সংশ্লেষের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দুটোর ওপরে জিনিসটা দেখা যায়। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের যে নিষেক যে জিনিসটা আছে, নিষেক জিনিসটা কিসের উপর দেখা যায়? নিষেককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে সে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর যে ভাগের নামটা আছে সেই ভাগের নামটাকে কি বলবো? আইসোগ্যামি বলবো। কি বলবো? আইসোগ্যামি বলবো। নাম্বার 2 কে আমরা কি বলবো? নাম্বার 2 কে আমরা বলবো অ্যানাইসোগ্যামি বলবো। হয়েছে? নাম্বার 3 কে কি বলবো? নাম্বার 3 কে আমরা উগ্যামি বলবো। তাহলে তোমার কাছে আমার যদি ডিল করেছি, তাহলে আমরা এই 3টে জিনিসকে নিয়ে আলোচনা করব। একটা জিনিসের নামকে বলবো হচ্ছে আইসোগ্যামি, নাম্বার 2 জিনিসের নামকে বলবো অ্যানাইসোগ্যামি, নাম্বার 3 জিনিসের নামকে বলবো উগ্যামি। এখন প্রশ্ন হলো যে স্যার, আমাদের এই নিষেক কাকে বলে, সেটা আগে আমাকে বলুন। তাহলে এখানে তোমরা প্রত্যেকে হেডিং লেখো কি বলে, এখানে প্রত্যেকে হেডিং লেখো নিষেক বলে। কি বলে হেডিং লিখবে? প্রত্যেকে হেডিং লিখবে নিষেক বলে। এইবার দেখো, যদি আমাদের নিষেক থাকে তাহলে নিষেক কাকে বলে? তাহলে উত্তর লেখো, যে যৌন জনন পদ্ধতিতে কি পদ্ধতিতে? না যৌন জনন পদ্ধতিতে কি হচ্ছে না, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট। কি কি গ্যামেট? পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে, পুংগ্যামেট বা স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে কি হচ্ছে, নতুন জীব সৃষ্টি করে। কি সৃষ্টি করবে? না নতুন জীব সৃষ্টি করে। নতুন জীব সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? তাকে নিষেক বলবো। তাকে কি বলবো? তাকে নিষেক বলবো। এইবার এই যে নিষেক আছে, এই নিষেকের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে ভাগটা থেকে থাকে তার নাম কি স্যার? তার নাম হলো আইসোগ্যামি। তাহলে এখানে তোমরা হেডিং লেখো, এখানে তোমরা হেডিং লেখো আইসোগ্যামি বলে হেডিং লেখো। কি বলে হেডিং লিখবে? আইসোগ্যামি বলে হেডিং লিখবে। তাহলে আইসোগ্যামি কাকে বলে? না আইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে, আকার ও আয়তনে এক দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে বলা হয় আইসোগ্যামি। তাহলে আইসোগ্যামি কাকে বলে? না আইসোগ্যামিটা মনে রাখবে যে আমাদের আকার ও আয়তনে এক। কিসে কিসে? আকার ও আয়তনে এক দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনকে, জনন কোষের মিলনকে আইসোগ্যামি বলে। জনন কোষের মিলনকে কি বলবো আমাদের? জনন কোষের মিলনকে বলা হচ্ছে কি? আইসোগ্যামি। আইসোগ্যামি। তাহলে আইসোগ্যামি কাকে বলে? না আইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আকার ও আয়তনে এক দুটি ভিন্নধর্মী জনন কোষের যে মিলন আছে, এই জিনিসটাকে আমরা বলবো আইসোগ্যামি বলবো। এবার এই যে আইসোগ্যামি আছে, এই আইসোগ্যামের উদাহরণ, এই আইসোগ্যামের উদাহরণ হচ্ছে আমাদের মিউকর আছে 1 নম্বর। নাম্বার 2 যেটা আছে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? মোনোসিস্টিস বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? মোনোসিস্টিস। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার এইটুকু? এইবার আমাদের আইসোগ্যামি চলে গেল। এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো হচ্ছে কি? জি, অ্যানাইসোগ্যামি। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো বলো? সেই জিনিসটার নামটাকে আমরা বলবো অ্যানাইসোগ্যামি। কিছু বুঝতে পারছো যে অ্যানাইসোগ্যামি কথাটার মধ্যে কি কি আছে এবং কি কি নেই? অ্যানাইসোগ্যামির মধ্যে কি কি আছে এবং কি কি নেই?
বলো শুনি। আইসোগ্যামির মধ্যে কি কি আছে কি কি নেই সেটা। অ্যানাইসোগ্যামি যখন থাকবে তখন আমাদের কি উত্তর হবে? প্রথম যে জিনিসটার উত্তরটা হবে আমাদের কি না, উত্তর হবে আমাদের, লেখো প্রথমে, যে আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। কি বললাম কথাটা? আকারে এক ও আয়তনে ভিন্ন। আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলবো? ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে আমরা বলবো হচ্ছে কি না, জনন কোষের মিলনকে অ্যানাইসোগ্যামি বলে। কি বলে বলো? অ্যানাইসোগ্যামি বলে। তাহলে অ্যানাইসোগ্যামি কাকে বলে না, অ্যানাইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে, যে আমাদের যখন আকারে এক কিন্তু আয়তনে আলাদা, এইরকম যদি আমাদের জনন কোষ থেকে থাকে তখন তাদেরকে আমরা একত্রিত কি বলবো? একত্রিত করে আমরা যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটাকে আমরা বলবো কি না, অ্যানাইসোগ্যামি বলবো। ক্লিয়ার হয়েছে? এইবার যখন আমাদের অ্যানাইসোগ্যামির কথা আসবে তখন এই অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে যে জিনিসটাকে মনে রাখবে সেই জিনিসটা কি মনে রাখবে না, মনে রাখবে যে আমাদের এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। উদাহরণ কি? ক্ল্যামাইডোমোনাস। কয়লয় যখন আকার ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, এইটা হচ্ছে আমাদের উদাহরণ। এটা কিসের উদাহরণ বলে? এটা হচ্ছে আমাদের উদাহরণ। ক্লিয়ার হয়েছে? এইবার চলে এসো কোথায় না, এইবার চলে এসো হচ্ছে আমাদের উগ্যামি। এইবার চলে এসো কোথায়? এইবার চলে এসো হচ্ছে আমাদের উগ্যামিতে। উগ্যামি জিনিসটা কি না, উগ্যামি জিনিসটা হচ্ছে এরকম, আকার এবং আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, তাকে আমরা বলবো হচ্ছে উগ্যামি। তাহলে উগ্যামি কাকে বলে? উগ্যামি বলে হচ্ছে কি আকার ও আয়তনে ভিন্ন দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন। মিলনকে উগ্যামি বলে। তাহলে উগ্যামি কাকে বলে? উগ্যামি বলে হচ্ছে যে আমার আকার এবং আয়তনে ভিন্ন যদি আমাদের দুটি ভিন্ন ধর্মী জনন কোষের যদি মিলনকে আমি ঘটাতে পেরেছি তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, সেই জিনিসটাকে আমরা বলবো উগ্যামি বলবো। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এইবার আমাদের যদি উগ্যামির কথা থাকে, এটা কার কার ক্ষেত্রে দেখা যায়? এটা আমাদের দেখা যায় মানুষের ক্ষেত্রে দেখা যায় এবং এটা মাছের ক্ষেত্রে দেখা যায়। এটা কার কার ক্ষেত্রে দেখা যায় না, এটি হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে দেখা যায় না, আর এটা আমাদের কার কার ক্ষেত্রে দেখা যায় না, এটি হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে দেখা যায় না, মাছের ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছি কি পারেনি বল? তাহলে এইটা হচ্ছে কি গেল, এইটা হচ্ছে আমাদের টোটাল পাঠটা গেল। ঠিক আছে? এইবার আমাদেরকে একটা কথা মনে রাখবে, যে এখানটা পরে একটা স্টার দিয়ে একটা পয়েন্টে লিখে রাখো। কি পয়েন্ট? যে আমাদের কেঁচো বলে একটা প্রাণী আছে। কি প্রাণী আছে বলো? কেঁচো বলে একটা প্রাণী আছে। এই কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও, কেঁচো উভলিঙ্গ হওয়া সত্ত্বেও কেঁচো ইতর নিষেধ করে। কেঁচো কি করে? ইতর নিষেধ করে। ইতর নিষেধ করে। তাহলে কেঁচো ইতর নিষেধ করে কখন না, কেঁচো ইতর নিষেধ করে হচ্ছে আমাদের যদি আমাদের কি হয় উভলিঙ্গ হওয়া সত্ত্বেও কেঁচোর যদি আমাদের কি বলবো ইতর নিষেধ করে। ক্লিয়ার হয়েছে? এবং একটা কথা মনে রাখবে কি, যে আমাদের প্রাণী কোষ যখন তৈরি হচ্ছে, অর্থাৎ তুমি যখন তৈরি হয়েছো, আমি যখন তৈরি হয়েছি, তখন কিন্তু আমাদের পিতারের থেকে মাতারের, তারপরে আমার শরীরে টুয়েল তৈরি হয়েছে। যদি পিতার বা মাতার এনের মধ্যে একটা এন যদি না থাকতো বা যদি জেন্ডার দুটো সেম হতো তাহলে কিন্তু তুমি কোনোদিনই সৃষ্টি হতে না
বা কোনোদিনই অপত্য যৌন তৈরি হতো না। কি বললাম কথা, মানে যদি পিতা পিতা মাতা মাতা এরকম যদি থাকতো, তাদের মধ্যে যদি নিষেধ পদ্ধতিকে ঘটানো হতো, তাহলে আমাদের কি বলবো, তাহলে আমাদের যে জিনিসটা হতো, তাহলে কিন্তু কোনোদিনই অপত্য শিশু বা অপত্য কোষ তৈরি হতো না। এবং আমাদের কি বলবো, যে আমাদের এই যে 3n, এই 3n সংখ্যক নিউক্লিয়াস থাকে কোথায় জানো? 3n সংখ্যা থেকে এটা থাকে না শস্য নিউক্লিয়াস। তা আমাদের 3n সংখ্যক আমাদের যেটা থাকে, সেটা কোথায় থাকে না শস্য নিউক্লিয়াস। দেখে না শস্য নিউক্লিয়াস। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এইবার কিছু কিছু একটা জিনিস থাকে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে বলবো যৌন দ্বিরূপতা বলবো। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা। এই যৌন দ্বিরূপতা জিনিসটা কি জিনিস? তার যৌন দ্বিরূপতা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ইন জেনারেল যখন কি হবে না, একটা পুরুষ প্রাণী এবং একটা স্ত্রী প্রাণীর মধ্যে বাহ্যিক দিক থেকে গঠন লক্ষ্য করা যাবে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো যৌন দ্বিরূপতা বলবো। অর্থাৎ যেমন কি বলবো, ধরেন আমি আর আমার কোনো একটা বোন, সে যদি দুজনের পাশাপাশি দাঁড়িয়ে আছে, কি দেখতে পাবো গো? আমার গালে দাড়ি ভর্তি, ও পাশে দাঁড়িয়ে আছে, ইত্যাদি আছে। তাহলে আমার গালে দাড়ি কোপ আছে, তার গালে কিন্তু দাড়ি কোপ নেই। এই যে জিনিসটা থাকলো, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই এই জিনিসটাকে বলে হচ্ছে যৌন দ্বিরূপতা বলা হয়। তাহলে যৌন দ্বিরূপতা কাকে বলা হয় না, বহিরাকৃতির দিক থেকে পুরুষ এবং স্ত্রীর পৃথক করার পদ্ধতিকে। কিসের পদ্ধতিতে? বহিরাকৃতি। বহিরাকৃতির দিক থেকে পুরুষ ও স্ত্রীকে পৃথক করার ঘটনাকে, পৃথক করার ঘটনাকে যৌন দ্বিরূপতা বলে। কি বলে না, যৌন দ্বিরূপতা বলে। যৌন দ্বিরূপতা কাকে বলে না, যৌন দ্বিরূপতা বলা হচ্ছে আমাদের এই জায়গাটাকে বলা হয় যৌন দ্বিরূপতা বলে। যেমন আমাদের দাড়ি থাকবে, মেয়েদের দাড়ি থাকবে না, মেয়েদের লম্বা চুল থাকবে, আমাদের চুল থাকবে না, ইত্যাদি প্রভৃতির যে ব্যাপারটি থাকবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো, সেই জিনিসটাকে আমরা বলবো কি, যে যৌন দ্বিরূপতা বলে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? এবার আমাদের যখন যৌন দ্বিরূপতার কথা চলে এলো, এরপরে আমাদের যে টার্মটার সঙ্গে তোমরা আলোচনা করবে, সেই টার্মটার নামটাকে আমরা কি বলবো, সেই টার্মটার নামটাকে আমরা বলবো অপুংজনি বলবো। সেই টার্মটার নামটাকে কি বলবো, অপুংজনি বলবো। এইবার দেখো অপুংজনি কাকে বলে। প্রথম কথা, আগে আমাদের ডেফিনেশন জানতে হবে। প্রথম কথা, অপুংজনি ডেফিনেশন। ডেফিনেশন ডেফিনেশন কি আছে স্যার না, প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে অর্থাৎ বাহ্যিক উদ্দীপক ছাড়া, বাহ্যিক উদ্দীপক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ তৈরির পদ্ধতিকে। কোথা থেকে না, অনিষিক্ত ডিম্বাণু, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টির পদ্ধতিকে, ভ্রূণ সৃষ্টির পদ্ধতিকে অপুংজনি বলে। কি বলে না, অপুংজনি বলে। এইবার এই যে অপুংজনি আছে কথাটা, এই অপুংজনির মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে, সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যেটা আমাদের দেখা যাবে কোথায়, স্বাভাবিক অপুংজনি। অপুংজনি যে জননটা আছে, এটা নর্মালি যার যার ক্ষেত্রে দেখা যায়। কার কার ক্ষেত্রে দেখা যায়? তাহলে সেই জিনিসটাকে লক্ষ্য করো, স্বাভাবিক অপুংজনির ক্ষেত্রে কার কার ক্ষেত্রে দেখা যায়?
এক নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে বলবো কি মিউকন। নাম্বার দুই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, নাম্বার দুই জিনিসটার নামটাকে বলবো পাইরোগাইরা। নাম্বার তিন জিনিসটার নামটাকে আমরা কি বলবো, পুরুষ মৌমাছি। নাম্বার তিন জিনিসটার নামটা কি বলবো, পুরুষ মৌমাছি। নাম্বার চার যে জিনিসটা আছে তার নামকে কি বলবো, তার নামকে বলবো বলতা। তাহলে ইন জেনারেলি এই চারটে হচ্ছে আমাদের এইটা জিনিসটা দেখ। এবার আমাদের যখন এরকম কন্ডিশন আসছে সেই ক্ষেত্রে কি বলবো না স্যার, কৃত্রিম অপুঞ্জনি বলেও একটা কিছু হয়। কি বললাম কথাটা, কৃত্রিম অপুঞ্জনি বলেও কিছু একটা হয়। কৃত্রিম অপুঞ্জনি জিনিসটা কি জিনিস, কৃত্রিম অপুঞ্জনি কি জিনিস বলবো বল, বলবো জিনিসটা এরকম যে আমাদের বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক মানে কি, বাহ্যিক প্রভাবক, প্রভাবক যেমন আমাদের উদাহরণ কি হতে পারে, উষ্ণতা, এক্স রে, অতিবেগুনি রশ্মি ইত্যাদি। উষ্ণতা হতে পারে, এক্স রে হতে পারে, ইউভি রে হতে পারে ইত্যাদি প্রভৃতির প্রভাবে আমাদের অপুঞ্জনি ঘটে, ইত্যাদির প্রভাবে অপুঞ্জনি ঘটলে তাকে কৃত্রিম অপুঞ্জনি জনন বলে, তাকে কৃত্রিম অপুঞ্জনি জনন বলে, তাকে কৃত্রিম অপুঞ্জনি জনন বলে। কৃত্রিম অপুঞ্জনি জনন কাকে বলে না, কৃত্রিম অপুঞ্জনি জনন বলা হচ্ছে একে, যেটা হচ্ছে আমাদের হয়েছে। এইবার এটা কার কার ক্ষেত্রে দেখা যায় না স্যার, এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল হচ্ছে আমাদের উভচরের ক্ষেত্রে দেখা যায়। এটা স্যার আর কোথায় দেখা যায়, এটা স্যার পক্ষীদের দেখা যায়। আর কোথায় দেখা যায় স্যার, এটা শামুকে দেখা যায়। এবং পাশে ইত্যাদি লিখে রাখবে, ইত্যাদি। এবার যে জিনিসটা চলে আসে সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমরা বলবো পার্থেনোকার্পি। সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, পার্থেনোকার্পি। এই জিনিসটাকে বলবো পার্থেনোকার্পি। জিনিসটা কি জিনিস না, হরমোন প্রয়োগে নিষেক ছাড়া। কি প্রয়োগে না, হরমোন প্রয়োগে। কি ছাড়া না, নিষেক ছাড়া। ডিম্বাশয় থেকে বীজবিহীন ফলে পরিণত হয়। ডিম্বাশয় বীজবিহীন ফলে পরিণত হয়। একে পার্থেনোকার্পি বলে। একে কি বলে, একে পার্থেনোকার্পি বলে। তাহলে পার্থেনোকার্পি কাকে বলে না, পার্থেনোকার্পি হচ্ছে আমি যদি কোনো একটা ফলের উপরে কি প্রয়োগ করেছি, হরমোন প্রয়োগ করেছি, তবে সেটি নিষেক ছাড়াও সেটি থেকে ফল উৎপন্ন হয়। এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের পার্থেনোকার্পি। ক্লিয়ার না, ক্লিয়ার না বল, ক্লিয়ার প্রত্যেকে। এইবার আমাদের যদি পার্থেনোকার্পি থেকে থাকে তার এক্সাম্পল কি, তার এক্সাম্পলের ক্ষেত্রে মনে রাখবে কি, আঙুর, আপেল, কলা ইত্যাদি হচ্ছে আমার এক্সাম্পল। এটা কি এক্সাম্পল, আঙুর, আপেল আর কলা। আঙুর, আপেল, কলা এইটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল। তাহলে ইন জেনারেলি কি শিখলাম আর কি ছাড়লাম, ইন জেনারেলি আমি যেটা শিখলাম সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যে আমাদের টোটাল যে 4 প্রকারের জনন, সেই 4 প্রকারের জনন সম্বন্ধে বললাম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো বা দেখেছো এতক্ষণ ধরে, তারা কিন্তু প্রত্যেকে এই কথাগুলোকে খাতায় লিখবে। কারণ আমি বলছি, তুমি বলে স্যার আমরা তো নোট পেয়ে যাব,
ধ্যান পেয়ে যাব, ভিডিও পেয়ে যাব, ভিডিও দেখে নেব। বিশ্বাস করো আমার কথা, তোমাদের কিচ্ছু মনে থাকবে না যদি না তোমরা এই জিনিসগুলোকে খাতায় লিখেছো। যতক্ষণ তুমি খাতায় লিখবে ততক্ষণ পর্যন্ত তুমি ঠিকঠাক থাকবে, ঠিক আছে? অর্থাৎ মাস্ট বি খাতায় এই জিনিসগুলোকে নোট করতে হবে। এক নাম্বার 2 যে জিনিসটা কি, যে এইটুকুনি যে পড়ানো হলো তোমাদের, এইটুকু রিগার্ডিং তোমাদের কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? আমাকে একটুখানি বলো তো, এক সেকেন্ড আমি তোমাদেরকে যাচ্ছি একটু wait। নো স্যার লিখছি। আচ্ছা, প্রীতম দুলই বলছো লিখছি স্যার। আচ্ছা তারপরে কি বললে? নো স্যার। অনন্যা মুখার্জি নো স্যার। আয়ুষ আয়ুষ বলছে নো স্যার। ওকে, তাহলে দেখো প্রত্যেকে আশা করছি টোটাল যে জিনিসটা আছে বুঝতে পারছো। দেখো তোমরা কেউ ভগবান না, তোমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আর আমি তো অতি সাধারণ মানুষ। তো সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে যদি তোমরা তোমাদের 80% কে দিয়েছো, আমি তোমাদেরকে 20% দিয়ে তোমাদেরকে 100% ভাবে সম্পূর্ণ করতে পারবো। সুতরাং যারা যারা ক্লাসটি দেখছো তারা প্রত্যেকে কিন্তু এই জিনিসটাকে নোট করবে এবং নোটের মধ্যে কোনো কিছুটাকে যদি বুঝতে না পারো সেটাও বলবে। ওকে আয়ুষ, তাহলে চলো তোমাদের জন্য দেখা যাক কিছু কোশ্চেন এনেছিলাম মনে হচ্ছে, দেখা যাক। চলো, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ রিপ্রোডাকশন অফ অর্গানিজম? অপশন এ অর্গ্যান। আচ্ছা, প্রাণীদের প্রজননের মৌলিক একক কি? অর্গ্যান। অপশন বি সেল। অপশন সি টিস্যু। অপশন ডি অর্গ্যান। যারা উত্তর দিচ্ছ তারা উত্তরটা এইভাবে লেখো, প্রত্যেকে উত্তর দিচ্ছ কি কথা, প্রত্যেকে উত্তর দেবে এবং সেই ক্ষেত্রে কি উত্তর একের এ না বি সেইভাবে লিখবে। একের এ এইভাবে লেখো। কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? বা একের বি। তাহলে এখান থেকে একদম কৌশিক চক্রবর্তী ঠিক লিখেছো। কৌশিক চক্রবর্তীর উত্তর হচ্ছে যেটা বি সেল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে সেল সম্বন্ধে তুই একটা ছোট্ট কথা বলি না, জীবের গঠনগত কার্যগত এককের নাম হলো কোষ। এই কোষ প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, কিন্তু তিনি করেছিলেন মৃত কোষ। প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। এইটুকুনি হচ্ছে কোষের সম্বন্ধে যেটা, এছাড়াও হাজার একটা ডেটা হয় বললাম না। বুঝছো? Which method of reproduction involves only present? অর্থাৎ কোন প্রজননে কেবলমাত্র একটি অভিভাবকের প্রয়োজন হয়? সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা বি যারা যারা বলছো একের উত্তর তারা প্রত্যেকে ঠিক বলছো। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ফার্টিলাইজেশন। অর্থাৎ একটু আগে ক্লাসের প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে পরীক্ষার হলে সবসময় যে বাংলা টার্ম থাকবে তা না, ইংলিশ টার্মও থাকতে পারে, ইংলিশ টার্মও থাকতে পারে। তাহলে এক একটা কি বলছো? এক একটা বলছো বি, এক একটা বলছো বি, আর কেউ কিছু? একটি মাত্র অভিভাবক প্রয়োজন হয়, যৌন জনন হবে না, অযৌন জনন হবে না, অঙ্গজ জনন হবে। আমাদের শাখা কলম থেকে জবা গাছ থেকে জবা গাছ হয়, লেবু গাছ থেকে লেবু গাছ হয়। অর্থাৎ এটার জন্য অন্য লেবু গাছকে আমার দরকার নেই, তাই জন্য আমাদের 2SC এটা হচ্ছে রাইট অ্যান্সার। কল্যাণী বিশ্বাস প্রথম সঠিক উত্তর, অনন্যা মুখার্জি সেকেন্ড সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে না, what is the function of the ovary of the female reproductive system? অর্থাৎ তুমি যদি তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দেখেছো তবে ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাশয়ের কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পার্ম, অর্থাৎ বীর্য উৎপন্ন করা। অপশন বি প্রোডাকশন অফ এক্সেল, অর্থাৎ ডিম উৎপন্ন করা। অপশন সি প্রোডাকশন অফ হরমোন অনলি, অর্থাৎ শুধুমাত্র হরমোন তৈরি করা। অপশন ডি প্রোডাকশন অফ এগ, অর্থাৎ ডিম তৈরি করা। তাহলে সরি প্রোডাকশন বলছি, ফার্টিলাইজেশন অফ এগ, অর্থাৎ ডিমের নিষেক ঘটানো। তাহলে নারী প্রজনন প্রণালীতে ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে কি? আমাদের ডিম্বাশয়ের প্রধান কাজ যেটা আছে সেটা হচ্ছে প্রোডাকশন অফ এক্সেল। তাহলে প্রোডাকশন অফ এক্সেল জিনিসটা কি বলবো না, প্রোডাকশন অফ এক্সেল হচ্ছে আমাদের এই জিনিসটা হয়েছে।
তাহলে এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে আমাদের এর কাজ। কোশ্চেন নম্বর 4, ইন হুইচ টাইপ অফ রিপ্রোডাকশন টু অফস্প্রিং শো ভেরিয়েশন, অর্থাৎ কোন ধরনের প্রজননে সন্তানের মধ্যে বৈচিত্র্য দেখা যায়? অপশন এ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অপশন বি বার্ডিং, অপশন সি সেক্সুয়াল রিপ্রোডাকশন, অপশন ডি বাইনারি ফিউশন। অর্থাৎ আমাদের এই চারটের মধ্যে যে উত্তর দিয়েছে চারেরটা সি, সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে চারেরটা কল্যাণীর আগে সরি কিংসুক চক্রবর্তী, কিংসুক চক্রবর্তীর আগে সুনিতা জানা, সুনিতা জানা সঠিক উত্তর দিয়েছে। কিংসুক চক্রবর্তী, কল্যাণী বিশ্বাস ইত্যাদি প্রভৃতি ছেলেমেয়েরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। ওকে, কোশ্চেন নম্বর 5, নিষেক কি? ডিভিশন অফ সেল, fusion of sperm and egg, growth of embryo, formation of zygote without sperm। তাহলে আমাদের কি উত্তর হবে? প্রত্যেক উত্তর দাও। পাঁচেরটা হচ্ছে বি, ফিউশন অফ স্পার্ম এন্ড এগ, অর্থাৎ বীর্য এবং ডিমকে একসাথে নিষিক্ত করার পদ্ধতিকে কি বলা হয়? নিষেক বলা হয়। তাহলে দেখো এরপরে তোমাদের 6, 7, 8 এরকম আরো বহু কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলিকে আমরা পরবর্তী দিনকে তোমাদের এর পর থেকে আলোচনা করব। তো তোমাদের এইটুকু রিগার্ডিং, যারা ক্লাসটি দেখলে এইটুকু রিগার্ডিং তাদের কোনো কিছু কোশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? যদি কারো কিছু কোশ্চেন বুঝতে অসুবিধা থাকে সেটা বলবে। এছাড়া প্রত্যেকে একটু ওয়েট করে যাবে, স্যার এক্ষুনি তোমাদের কাছে আসবেন, স্যার হয়তো তোমাদের থেকে 4 মিনিট নেবেন, এবং 4 মিনিট নেবার পরে তোমরা গ্রুপ থেকে লিফট করতে পারবে, যা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, স্যার একটু আসবেন, তোমরা একটুখানি ওয়েট করে যাও, 2 মিনিট ওয়েট করো। ওকে স্যার হয়ে গেছে? স্যার হয়ে গেছে, কমপ্লিট স্যার, কমপ্লিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার স্ক্রিনটা আমি বন্ধ করলাম। হ্যাঁ স্যার, ওকে। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি। তার আগে আমি এটাও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, যাতে করে সময় নষ্ট না হয়। একটা মিনিট জাস্ট। একটু শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা। দেখতে পেলে একটু জানিও, দেখো দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো, একটা দুটো সেন্টেন্সে যদি ফিডব্যাক শেয়ার করো, দেন আমরা কোডে চলে যাবো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা ফিডব্যাক শেয়ার করো, তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা গতকাল যে অ্যাজাম্পশন ছিল আজকের ক্লাস সম্পর্কে, সেটা কতটা কি ট্রুথফুল, মানে একদম তোমাদের পার্সোনাল ওপিনিয়ন জানাও, এর মধ্যে কোনো নেই, তুমি তোমার মতো করে জানাতে পারো। একটু শেয়ার করো, আমি তারপরেই চলে আসছি তোমার এতে। আর আমি জানিয়ে দেবো আজকে যে কিভাবে বিগত ক্লাসগুলো রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে, সেটা আমি জানিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। কিন্তু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করে দিই। আর যদি কেউ থাকে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা ফিডব্যাক শেয়ার করো।
আর 1 মিনিট খোলা রাখবো, 1 মিনিটের মধ্যে তোমাদের ফিডব্যাকটা দিয়ে দিও। যারা লিখছো একটু ফাস্ট লিখো। টাইম মোটামুটি হয়ে গেছে, যারা লিখছো একটু ফাস্ট শেয়ার করো, দেন গ্রুপটাও বন্ধ করে দেবো। সব গ্রুপগুলো ওপেন নেই, শুধু একটাই গ্রুপকে ওপেন করা আছে ফিডব্যাকের জন্য। একটাই গ্রুপ ওপেন করা আছে, সব গ্রুপ ওপেন করা নেই। আবারও বলছি, খুব ডেপথে গিয়ে ডিটেলসে তোমাকে পড়তে হবে। জেনে রেখো যে তুমি এখনকার দিনে পরীক্ষা দিচ্ছ, কেউ যদি ভেবে থাকো যে শুধুমাত্র এমসিকিউ বা এরকম কিছু ব্যাপার রয়েছে যেটা এ হলে তুমি পরীক্ষায় বসতে পারবে বা কোয়ালিফাই করতে পারবে, তাহলে বলবো একদম ভাবছো। যখন এই ভুল ভাঙবে তখন বুঝতে পারবে এটা। আমি গ্রুপটা বন্ধ করলাম তাহলে। ওটা চলে গেলাম। আহ, যেটা বলা রয়েছে, যেটা রেগুলার বলে থাকি আর কি, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর এটা মাথায় রাখবে বারবার। 3টে পয়েন্ট বলি, যে নাম্বার 1 শুধুমাত্র টাইপ করে পাঠাবে, নাম্বার 2 নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আর নাম্বার 3 হচ্ছে টাইমের মধ্যে অবশ্যই পাঠাবে। আমি বলবো রাত 12টার মধ্যে পাঠিয়ে রেখে দিই। নেক্সট যেটা বলার, যে বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে তাদের রেকর্ডিং বা পিডিএফ নোটস গুলোর ক্ষেত্রে অনেকে বারবার জানিয়েছো যে স্যার এই রেকর্ডিং পিডিএফ নোটস পাওনি, এবং তার ক্ষেত্রে কারণও যে আমি সিক্রেট কোড বুঝতে পারিনি, একদম শেষ মুহূর্তে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। এরকম বিভিন্ন রকমের কারণ রয়েছে। তো কোথাও কোনো কিছু কর্ণপাত করা হয়নি এবং তা কাউকে শেয়ার করা হয়নি। আমি সেই ক্ষেত্রে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে তাদের রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস এর জন্য, যে আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। আগামীকাল অঙ্কের ক্লাস, তো আগামীকাল অঙ্কের ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। মনে রাখবে, এতদিন পর্যন্ত সিক্রেট কোড শেয়ার করা হয়েছে, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। কিছু না কিছু ডিফারেন্স থাকবে। তো আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, সেই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পেয়ে যাবে। মনে রাখবে, আগামীকাল কেন সিক্রেট কোড নয়, মাস্টার সিক্রেট কোড, তাহলে তার মধ্যে কিছু না কিছু পার্থক্য তুমি খুঁজে পাবে। সেটা আমি কালকে বলে দেবো কি কি রয়েছে। নেক্সট যেটা বলার, যে আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তোমাদের সাথে, যে অঙ্কে সিলেবাসে কি রয়েছে, মানে স্টাফ সিলেকশন এবং রেল ধরলে আমাদের অঙ্কে অনেক কিছু রয়েছে। রিসেন্ট যারা এনটিপিসি পরীক্ষা দিয়েছো, দেবে, তারা একটু খেয়াল রাখলে বুঝতে পারছো অঙ্কের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, তাই তো সবকিছু কিন্তু এর মধ্যে, সবকিছু কিন্তু এর মধ্যে রয়েছে। এমনকি তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, মানে হিসাব করে দেখো মিন, মিডিয়ান, মোড, এই জায়গাগুলো থেকেও কোশ্চেন আসছে। এছাড়া প্রবাবিলিটি, সবকিছু, মানে আমাদের স্টাফ সিলেকশন কমিশন এবং রেল বললে সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে চলে আসে, কোনো কিছু বাদ যায় না। তো অবশ্যই এই ব্যাপারগুলোকে খেয়াল রেখো। আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ডিটেলসে পোস্টমর্টম করা হবে, যে কি কি রয়েছে, কতটা কি পড়তে হবে, কোথায় আমরা মার্চ করতে পারি, গ্রুপ করতে পারি। কারণ অঙ্কের যদি আমি বলি তাহলে 40-45টা ছাড়িয়ে যাবে সব মিলিয়ে মিশে, কিন্তু সেখান থেকে আমরা কিভাবে মার্চ করতে পারবো, গ্রুপ করতে পারবো। তো সেগুলো নিয়ে আগামীকাল ডিটেলসে কথা বলবো। প্লাস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ,
যারা এই কয়েকদিন ধরে বারবার এগুলোকে জানিয়েছো, বারবার বলেছো যে আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। স্টাফ সিলেকশন কমিশন এবং রেলের জন্য একটা ডেডিকেটেড ব্যাচ ক্রিয়েট করা হবে। আগামীকাল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, নতুন ব্যাচে কোর্স ফি কি হতে পারে। আবারও বলছি এই জায়গাটায় যে কোর্স ফি সবার সাধ্যের মধ্যে থাকবে, অর্থাৎ শুধুমাত্র মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নয়, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পাবে, বা তার ক্ষেত্রে মনে হবে না যে কোর্স ফি পড়ার জন্য বাধা হচ্ছে। আর কোয়ালিটি অফ এডুকেশন তোমার মেজো সেজো বড় যারা রয়েছে কম্পেয়ার করে দেখতে পারো, অনেক অনেক গুণ ভালো কোয়ালিটি অফ এডুকেশন। মানে সম্পূর্ণ এর মধ্যে লাইভ ক্লাস থাকবে, পরবর্তীতে লাইভ ক্লাসে তোমরা টিচারের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে, তোমার ডাউট লাইভ ক্লাসে জিজ্ঞাসা করতে পারবে। যেমন আমরা কথা বলছি এখন, তো এরকম টু ওয়ে কমিউনিকেশন হবে, টিচারও কথা বলতে পারবে, এমনকি তুমিও টিচারের সাথে লাইভে কথা বলতে পারবে। এটা গেল নাম্বার ওয়ান। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকবে। তারপরে তার পিডিএফ স্টাডি মেটেরিয়াল খুব ডিটেলসে থাকবে, বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর ক্ষেত্রে কোনো শর্ত থাকবে না, অর্থাৎ এর পরবর্তীতে কোনো সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, কোনো শর্ত থাকবে না। রেকর্ডিং ক্লাস যখন খুশি যতবার খুশি ইউজ করতে পারবে। নেক্সট যেটা বলার, আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। রেগুলার ক্লাস যেটা থাকবে, রেগুলার ক্লাসে পুরো থিওরি নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে, পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোনো একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। ম্যাথ এবং রিজনিং এ আমাকে ধরলে একজনকে দেখছো, মানে আমি রিজনিং এর দিনে ছিলাম, ম্যাথের দিনও আমি থাকবো, কিন্তু এর পরবর্তীতে আমি ছাড়াও ম্যাথ এবং রিজনিং এ আলাদা দুজন ডেডিকেটেড ফ্যাকাল্টি থাকবেন। অর্থাৎ ম্যাথের জন্য একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি থাকবেন, রিজনিং এর জন্য একজন ডেডিকেটেড ফ্যাকাল্টি থাকবেন। আমাকে ধরলে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবেন ম্যাথ এবং রিজনিং এর জন্য। নেক্সট যেটা বলার, যে আলাদা যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজিক, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, সব ক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোন একজন ফ্যাকাল্টি একাধিক সাবজেক্ট পড়াবেন না। আমি আগামীকাল রুটিনও শেয়ার করে দেবো, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, ক্লাসের টাইমিং কি, সমস্ত কিছু আমি আগামীকাল ক্লাসে শেয়ার করে দেবো। অবশ্যই আগামীকাল ক্লাস অ্যাটেন্ড করবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, কারণ লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এটা বোধহয় আর আমার প্রমাণ করার দরকার নেই, বলার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ যাদের দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, তারাই শুধুমাত্র এগুলো জানতে পারবে। আমি কোডে চলে আসছি। কোডটা যেটা হাইলাইট করা রয়েছে এটাই কোড, লাভ ইউ মাস্টারজি, এটাই সিক্রেট কোড। আর নাম্বারটা সেম আছে, মনে রেখো আগামীকাল এই নাম্বারটা অবশ্যই পাল্টাবে, কোডের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাবে, ঠিক আছে, একটু ডিফারেন্ট টাইপের কোড থাকবে, সেটা আমি আগামীকাল শেয়ার করে দেবো। লাভ ইউ মাস্টারজি হচ্ছে কোড, আর নাম্বারটা হচ্ছে 6291515887, 6291515887। আমি আবারও বলছি, আগামী দিনের গুরুত্ব, মানে আগামীকালকের ক্লাসের গুরুত্ব একদম অন্যরকম। প্রথম কথা, আগামীকাল অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, ডিটেলসে ডিসকাশন হবে অঙ্ক নিয়ে। দ্বিতীয়ত, আগামীকাল ক্লাসে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস তুমি একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তৃতীয় যেটা বললাম, আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, যেটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, অ্যাডমিশন ফিস কি রয়েছে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, কবে থেকে ক্লাস শুরু হবে, ক্লাসের টাইমিং কি, ক্লাসের ডিউরেশন কি, সমস্ত কিছু আমি আগামীকাল ক্লাসে ডিটেলসে শেয়ার করে দেবো। তো অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস মিস করলে তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আবারও বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, এই কথাটা মাথায় রেখে দিও, যে আগামীকাল লাইভ ক্লাস না জয়েন করলে তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আশা করি কোড সবাই পেয়ে গেছো। আবারও বলছি, একাধিক মেসেজ করার দরকার নেই কোডের জন্য, তুমি সিম্পলি শুধু কোডটা পাঠিয়ে রাখো। কিন্তু তারপরেও কেউ কেউ একাধিক মেসেজ করছো, স্যার এখনো পাঠালেন না, আপনি বলেছিলেন কোড পাঠালে পাঠিয়ে দেবেন। প্লিজ এই ছেলে মানুষগুলো বাদ দাও, একটু ম্যাচুরিটি শো করো, তুমি ক্লাস 8-এর বাচ্চা নাও। এই ব্যাপারটা নেই যে একটা লাইভ ক্লাস, একটা রেকর্ড অবস্থায় একজন কথা দিচ্ছে যে পেয়ে যায়, এগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তারপরেও তোমরা এই টাইপের এগুলো করছো। আমি বলবো যে তোমাদের মধ্যে আইদার ম্যাচুরিটির অভাব রয়েছে, আর যদি এটা থাকে খুব ভালো, আর যদি উল্টোটা হয় যে তোমার মধ্যে এগুলো বদমাইশি রয়েছে, তাহলে বলবো শুধরে যাও, সময় থাকতে শুধরে যাও। আদারওয়াইজ তুমি এমন খাদে পড়বে, এমন গাড্ডায় পড়বে, ওই কোমর নিয়ে কিন্তু দ্বিতীয়বার সোজায় দাঁড়াতে পারবে না। এগুলোকে বদমাইশি বলে আর কোনো কিছু না। এখানে রিপিটেডলি বলছি,
যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে পৌঁছে যাবে, তারপরেও এই টাইপের এগুলো করো না। তোমাকে কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। এই দায়িত্ব, এই দায়বদ্ধতা আমার 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেট হবে, তার বেশি কিছু না। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে যাবেই যদি তুমি সঠিক সিক্রেট কোড শেয়ার করো। তাহলে এই নিয়ে কেন বারবার এই মেসেজ করা? মানে কিছু কিছু তুমি মেসেজ করছো তা নিয়ে নয়, কিন্তু কিছু মেসেজ আছে যেগুলো সত্যিকারে আপত্তিজনক। আপনি স্যার কথা দিয়েছিলেন এখনো পর্যন্ত শেয়ার করলেন না, মানে এই কোশ্চেন মার্কটা দিয়ে আমার পুরো চরিত্রের উপর একটা তুমি কোশ্চেন মার্ক বসিয়ে দিচ্ছ, এটা একদমই উচিত নয়। কিন্তু জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো। বারবার বলছি আগামীকাল ক্লাসের গুরুত্ব একদমই অন্যরকম। ক্লাস মিস করে গেলে তুমি কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। বারবার বলছি, বা এই কথাগুলো বোধহয় আর প্রমাণ করার দরকার নেই যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, যা কিছু এই লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর কোর্স ফি একদম সব থেকে মিনিমাম থাকবে, যা মানে তুমিও ধরো পড়ো, এবং লেন্দি কোর্স ডিউরেশন থাকবে, একদম এসএসসি জিডি পর্যন্ত কভার করবে। মানে আমাদের এসএসসির যে টোটাল ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারে বোধহয় সব থেকে লাস্টে পরীক্ষা এসএসসি জিডি, ঠিক আছে? মানে নোটিফিকেশন বেরোবে সব থেকে শেষে, আর পরীক্ষা হবে আগামী বছর 2026-এর ফেব্রুয়ারিতে বলা আছে। তো সেই পর্যন্ত এই কোর্সের ডিউরেশন রাখা হবে, যাতে করে সবাই এই সুযোগটা পায়। কারণ আমরা ন্যাচারালি আমাদের টেন্ডেন্সি এরকম যে কোন একটা পরীক্ষার নোটিফিকেশন বের করলো বা কিছু একটা আসলো তবে আমরা পড়া শুরু করি, যেটা একটা ভয়ঙ্করতম প্র্যাকটিস। আমাদের ন্যাচারালি আমাদের রয়েছে এরকম যে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে তবে আমরা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করি, একটা ভয়ঙ্কর প্র্যাকটিস যেটা বাঙালিদের মধ্যে বরাবরই রয়েছে। আর সেই হিসাবে খেয়াল করে দেখো, সর্বভারতীয় পরীক্ষাগুলোতে বাঙালিরা সব থেকে বেশি পিছিয়ে, কিন্তু একটু খেয়াল করে না যে আমার ধরে নাও অনার্স ডিগ্রি রয়েছে বিরাট মার্কস, মাস্টার ডিগ্রি রয়েছে তাও 2-3-4টে মাস্টার ডিগ্রি রয়েছে, আর তুমি সামান্য পাস গ্রাজুয়েট, কোন রকম টেনে টুনে পাস করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, বা অনার্সের কথা ভাবুনি, কিন্তু তুমি একটা সরকারি চাকরি পেয়েছো, সামাজিক মূল্য আমার থেকে কয়েক গুণ তোমার বেশি। এই কথাগুলো কখন বুঝতে পারো বলো তো? যখন তোমার বয়স শেষ হয়ে যায়, যখন তোমার বয়স মধ্য গগন ছাড়িয়ে যখন অপরাহ্নের দিকে যায়, তখন তুমি বুঝতে পারো এই ব্যাপারটা। তাই এই একই জিনিস যে তুমি প্রিপারেশন নেবে, সবকিছু করবে, কিন্তু কখন করবে? যখন তোমার কাছে নোটিফিকেশন আসবে, যখন তোমার মনে হবে এইবারে পড়া উচিত। কিন্তু এটা নয় একদম। অর্থাৎ আমি বলবো যে যারা একেবারে বেসিক লেভেলে রয়েছে, কিচ্ছু জানো না, আমি বলবো তারা এই বছর পরীক্ষা দিলে হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবে না। তুমি এই বছর পরীক্ষা দিচ্ছ বা পড়ছো, সবই ঠিক আছে, আমি বলবো তাই করো, পরীক্ষা তো অবশ্যই দেবে, 26-এ তোমার টার্গেট হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাবে এরকম যে আমি এই বছর পড়বো, তাহলে যারা মার্কেটে 2-3-4 বছর ধরে পড়াশোনা করছে তারা কি গরুর ঘাস কাটছে? তোমার এটা মনে হয়? তুমি নিজেকে এত বড় শিয়ানা মনে করো? তা আবারও বলছি, সময় থাকতে শুরু করো, শুরু তোমাকে করতেই হবে। এবার তুমি ঠিক করো যে তোমার সেই শুরুর দিনটা কবে, এ দায়িত্ব তোমার। আমি আগেই বললাম যে তোমার ভালো বা তোমার মন্দ আর আগামীতে কেউ ভেবে দিতে পারবে না, কেউ না। আমি তো অনেক দূরের কথা, তোমার খুব কাছের লোকজনও ভাবতে পারবে না। তাই এই জায়গাটাকে ভাবা শুরু করো যে তুমি একা পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট নও। জেনে রেখো যে সেলফ স্টাডি কাজ করে, কিন্তু সেগুলো খুব রেয়ার। আমি যদি জিজ্ঞাসা করি তোমার এরকম কেউ পরিচিত আছে, তুমি খুঁজে দেখো, একবার ভেবে দেখো, চোখ বন্ধ করে, কাউকে পাবে না যে সেলফ স্টাডি করে কিছু না কিছু করেছে। হয় না। ব্যাপারটা আর কিছু না যে সেলফ স্টাডি করে পাওয়া যায় না, এর মূল যেটা সেটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। সেটা কি না, তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। অর্থাৎ এই যে আমাদের চলার পথটা, এটা তোমার কখনো না কখনো এরকম ভাবে চোখটা এদিক ওদিক চলে যাবে, এই যে হলো, তখনই তোমার ওখান থেকে শুরু হবে যে পথ একবার এদিকে আর একবার এদিকে বেঁকছে, আর একবার এদিকে। তো যেটা পৌঁছানোর কথা 3 ঘন্টায়, তুমি সেটাই প্রায় 30 ঘন্টা লাগিয়ে দিচ্ছ, আর কিচ্ছু না। সেলফ স্টাডি কাজ করে, হয়, এর প্রমাণ আছে, এটা জিরো নয়, কিন্তু রেয়ার। এটা রেয়ার বা রেয়ার, এই একটাই কারণ। এমন নয় যে তুমি পারবে না, তুমি করতে পারবে না, এমন কিচ্ছু না। তুমি বাড়ি বসে যদি ভাবো, যদি ইয়ে করো, ডেফিনেটলি পারবে। ওই যে আমি একটা কথা বলেছিলাম যে আজকে দাঁড়িয়ে ধরো এরকম ব্যাপারটা, আজ তোমার বাড়িতে তোমার বাবা একমাত্র আর্নিং মেম্বার, তোমার বাবা একমাত্র আর্নিং মেম্বার। কালকে যদি কোনো কারণে তোমার বাবা বসে যান, যে তোমার বাবা কালকে আর্ন করতে পারবেন না, তোমার বাড়িতে তুমি রয়েছো, তোমার ভাই বা বোন রয়েছে, মা রয়েছেন, দাদু বা ঠাকুমা রয়েছেন, তাহলে কালকে কি সবাই না খেয়ে থাকবে? এটা যেমন সত্যি নয়, ঠিক
একই কথা বলবো এই জায়গাটায়, এটাকে তত তাড়াতাড়ি বুঝতে শেখো যত তাড়াতাড়ি বুঝলে তুমি তোমার লাইফের সময়টাকে কাজে লাগাতে পারো। এটুকুই আমার মোটামুটি বলা বক্তব্য ছিল। 3rd নম্বর গ্রাফ মাত্র 3 জনের রয়েছে, এটাই স্বাভাবিক। 30 জনে 3 জনই থাকবে, ঠিক আছে? কারণ আমাদের বেসিকে যেটা হয় যে মোটামুটি পার্সেন্টেজ সাকসেস রেট মোটামুটি ধরে নাও ওই 2.5 থেকে 4.5 5-এর মধ্যে পড়ে, মানে বিভিন্ন পরীক্ষার মধ্যে বিভিন্ন রকমের ডিপেন্ড করে। গড়ে সাকসেস রেট 2.5 থেকে 4.5% বা 5%, 5% হয় না। মানে যে কোনো পরীক্ষার রেসপেক্টে তুমি ভাবতে পারো বা দেখতে পারো। তাই আমি বলবো যে সবাই পড়াশোনা করবে, সবাই করবে, চাকরি পাবে কিন্তু এই 3% 3.5%ই চাকরি পাবে। তাই 3 জন 3 নম্বর গ্রাফ দিয়েছে, তার মানে আমি একটু অবাক হইনি, মানে এর মধ্যে কোনো বিন্দু মাত্র ভুল নেই। পার্সেন্টেজ হিসাবে প্রায় ঠিকই আছে বা একটু বেশিই রয়েছে বলতে পারো। যে এই হলে তাহলে বেশি স্টুডেন্ট অন্তত অ্যাটলিস্ট একটা ব্যাচ থেকে চাকরি পাবে এইটা। চলো আমি এই পর্যন্ত রাখলাম। যে আগামীকাল ম্যাথমেটিক্স এর ক্লাস থাকবে, আমি নিজে থাকবো, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যেটা বললাম, প্লাস আগামীকাল আগামী দিনের ক্লাস সম্পর্কে আমি বিস্তারিত জানিয়ে দেবো যে কিভাবে আগামী দিনের ক্লাস সম্পর্কে জানিয়ে হবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, ডিউরেশন কি, টাইমিং কি, সমস্ত কিছু আমি আগামীকাল ক্লাসে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। আগামীকাল ক্লাস মিস করবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। বোধহয় এই সেন্টেন্সটা বারবার বলার দরকার নেই, প্রমাণ পেয়ে গেছো। গ্রুপে তুমি শুধুমাত্র লাইভ ক্লাসের লিঙ্ক পাচ্ছ, অন্য কিছু কিন্তু যাবে না। এছাড়া আমি তোমাদের সাথে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো। তার আগে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, আমি জানি না আছো কিনা। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে থাকলে তুমি আমাদের অল ওভার ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল, বেসিক লেভেল, মানে লোকাল লেভেলে যে সমস্ত নোটিফিকেশন বেরোয় তা সব তুমি পাবে। মানে ধরে নাও যে দক্ষিণ দিনাজপুরে কোন একটা পৌরসভা বা পঞ্চায়েতে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে, সেটাও ওখান থেকে পেয়ে যাবে যে কোনো রকম। বা ন্যাশনাল লেভেলের কোনো কিছু বেরিয়েছে, কত কি কাট অফ, কবে রেজাল্ট দেবে, বা কবে অ্যাডমিট কার্ড দিচ্ছে, সমস্ত কিছু তুমি দেখো। রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে, এনটিপিসি চলছে এখন জানো, তো তার ক্ষেত্রে দেখো ডিটেলস ইনফরমেশন ওই গ্রুপে তুমি পেয়ে যাচ্ছ, কবে কার নোটিফিকেশন, কার অ্যাডমিট কার্ড দিচ্ছে, কত তারিখের পরীক্ষার জন্য, সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ ওখান থেকে। তো ওগুলোকে একবার দেখে নাও, ওখান থেকে দেখো সবকিছু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আগামীকাল ক্লাস কেউ মিস করো না, আগামীকাল ক্লাস মিস করলে তুমি বারবার বলছি সবকিছু মিস করে যাবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আর মোটিভেটেড থাকো, এটা ভীষণভাবে দরকার। যতক্ষণ না তুমি কোনো কিছু করতে পারছো, কারণ এটা ভীষণভাবে চাপের। মোটিভেটেড না থাকলে তোমার ঘাড় এদিক ওদিক ঘুরে যাবে, যখনই এদিক ওদিক ঘুরবে তখনই কিন্তু আর কিছু না, তোমার সময়, এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি আবারও বলবো যে 1000 যে রুল যেটা বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম বোধহয়, নিশ্চয়ই মনে আছে কি, বা তোমাদেরকে বলেছিলাম তো 1000 রুলস যেটা, সেটাকে দেখো মাথায় থাকছে কিনা। 1000 রুলস একদম, যে 1000 দিন নিজেকে সংকল্প করো, লাইফ থেকে 1000 দিন নাও, প্রত্যেক 6 মাসে বলেছিলাম 1000 ঘন্টা টাইম ইনভেস্ট করো, প্রত্যেক 6 মাসে। এই 6 মাসে 1000 ঘন্টা মানে দিনে মোটামুটি তোমার 5.5 ঘন্টা 6 ঘন্টার কাছাকাছি আসে, পুরোপুরি 6 ঘন্টা হয় না। হিসাব করে দেখো 1000 ঘন্টা যদি 6 মাসে হয়, তাহলে মাসে কত, 1000 ভাগ 30, যেটা দাঁড়াবে 333 সামথিং দাঁড়াবে। তো সেটাকে তুমি আবার 30 দিয়ে ভাগ করো, দেখো কত আসছে, দেখলে বুঝতে পারবে। তো সেই জন্য আর কি বলছি যে গড়ে তোমার কাছে দিনে 5 থেকে 5.5 ঘন্টার কাছাকাছি আসবে, যেটা আমি তোমাকে বলেছিলাম যে 6 থেকে 7 ঘন্টা, বা উইকলি টার্গেট দিয়েছিলাম 50 ঘন্টা। আমরা কখনোই পারবো না, বিশেষ করে বাঙালি মাইন্ডসেটে একদমই হয় না। তুমি দেখবে যে, তো মানে এখানে এমন কেউ আছো, দেখো আমার এই কথাটার সাথে মিলাতে পারবে, যে তুমি ধরো রেগুলার কোনো একটা ট্রেন ধরো, ধরো তুমি তোমার বাড়ি কোন একটা জায়গায়, তো রেগুলার মানে আমাদের কলকাতা শিয়ালদা, মানে হাওড়া শিয়ালদা এই লাইনগুলোতে যাতায়াত করো, তো কোন একটা পার্টিকুলার স্টেশন থেকে তুমি এদিকে এসো, শিয়ালদা লাইন হতে পারে, বিভিন্ন জায়গায় মেন লাইন হতে পারে, এরকম। তো ধরে নাও তুমি সকালবেলা 8টা 20 ট্রেন ধরো, প্রত্যেক দিন সকাল 8টা 20 ট্রেন ধরো, দেখবে একদম প্রথম প্রথম যখন তুমি প্রথম দিকে বেরোচ্ছ, তখন দেখবে 8টা 20 ট্রেন ধরতে, মানে তোমার বাড়ি থেকে হয়তো ওয়াকিং ডিস্টেন্স 5 বা 10 মিনিটের, 10 মিনিটের ডিস্টেন্স, তো তুমি আধ ঘন্টা আগে চলে আসছো, মানে একদম প্রথম প্রথম দিকে। তারপরে দেখো এই ব্যাপারটা
যে তুমি জেনে গেছো এই ব্যাপারটা, এইরকম ব্যাপার, 8:20 ট্রেন দেখছি, 8:22-25, কোনোদিন 27-এ ঢুকছে, তুমি 8:20-22-এ ঢুকে বেরিয়ে পড়ছো, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে পৌঁছে যাবো, আমিও ঢুকবো, ট্রেন ঢুকে যাবে, এরকম একটা ব্যাপার। দেখো এইভাবে কিন্তু চলছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু ট্রেন মিসও হচ্ছে। এরকম কেউ আছো যে এরকম ঘটনা ঘটে বা কিছু? দেখো এরকমটা বাঙালিদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব বেশি রয়েছে, ঠিক আছে? কারণ আমাদের ক্ষেত্রে এটা যে বলতে পারো যে এর কারণ কি, তাহলে বলবো যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, মানে বেসিক জায়গাটা, মানে আমাদের একদম বাড়ির পরিবেশ মূলত এর জন্য দায়ী, আর কোনো কিছু না। বাড়ির পরিবেশ মূলত দায়ী। মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা শেখানো হয় বা যেটা বলা হয়, যে সেটা আলটিমেট আমাদের লাইফে কাজে লাগে না। মানে আমাদের ছোটবেলা থেকে দেখবে একটু যাতে গ্রামে বাড়ি, একটু গ্রামের দিকে এরকম, তাদের ক্ষেত্রে এরকম বলা হয় বাড়িতে ওই পড়াশুনো কর, নলে গরু কিনে দেবো, মাঠে চাষ করতে যাবি, এ করতে যাবি, এগুলো গ্রামের পরিবেশ। এবার আসি একটু আধা শহর টাইপের জায়গা, এসব ক্ষেত্রে এবার হয়ে গেল যে ওই ইয়ে কিনে দেবো, অটো রিক্সা কিনে দেবো, ভ্যান কিনে দেবো, রিক্সা কিনে দেবো, টোটো কিনে দেবো, তাই চালাতে যাবি। অর্থাৎ কনস্ট্রাকটিভ ব্যাপারগুলো নেই, ঠিক আছে? এটা এমন নয় যে তোমার এই ফ্যামিলি গুলো এর জন্য একটা বিরাট দোষী বা কিছু, তা না। মানে এই স্ট্রাকচারে চলে আসছে, হয়তো এখন একটু অর্ধেক পাল্টালেও পাল্টাতে পারে বা পাল্টাচ্ছে, কিন্তু বেসিক জায়গাটা খুব একটা পাল্টাবে না, ঠিক আছে? কারণ এখনো সেই জেনারেশন গুলো রয়ে গেছে, আমাদের দাদুরা এখনো রয়ে গেছে। তো সেই জায়গা থেকে বলছি যে আমাদের এই জায়গাটা ছোটবেলা থেকে এরকম রয়ে গেছে। এবার এটাই যদি তোমাকে অন্যরকম কিছু একটা করা হতো, অন্যরকম যে তোমাকে সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে রেগুলার, আমাদের ন্যাচারালি মধ্যবিত্ত পরিবারে এই ব্যাপারগুলো থাকে না। তো তুমি একটা অন্যরকম একটা স্ট্রাকচারের মধ্যে চলে আসতে, একটু খেয়াল করে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে বোধহয় হয় না। মানে এই আমি যে কথাগুলো বলছি, স্ট্রাকচারের বাইরে কেউ আছো যে সকালবেলা উঠে এক্সারসাইজের একটা ব্যাপার রয়েছে, বা কিছু না কিছু তোমার একটা সকালের একটা প্রোগ্রাম রয়েছে, দেন তুমি তোমার রেগুলারের কাজের মধ্যে ঢুকছো, যে সেটা এক্সারসাইজ হতে পারে, কারো ক্ষেত্রে কেউ গান প্র্যাকটিস করছে, কেউ বা নাচের মধ্যে রয়েছে, কেউ বা অন্য কোনো পড়াশোনার মধ্যে রয়েছে, এরকম ব্যাপারগুলো। তারপরে তুমি তোমার রেগুলার কাজ শুরু করছো। মানে এখন আমি ধরে নিচ্ছি যে তোমাদের রেগুলার মাস্টার ডিগ্রি বা গ্রাজুয়েশন হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে। খেয়াল করে দেখো, বা যারা এখনো পর্যন্ত ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে এখানে আছো, বা কিছু বা গ্রাজুয়েশন হয়নি, গ্রাজুয়েশন চলছে, তারাও দেখো একটু মেলাতে পারছো কিনা, বা একটু জানিও যে আমি সত্যি কথা বলছি কিনা বা মিলছে কিনা। তাহলে আমি হয়তো মনে হবে যে আমি একা শুধু বলে যাচ্ছি, বা এগুলো অ্যাকচুয়ালি বাস্তবের অস্তিত্ব নেই, এরকম ব্যাপার। তো এই জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। এর জন্য ফ্যামিলিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, বা এর জন্য ফ্যামিলিকে বলে কোনো লাভ নেই, কারণ এটা এই স্ট্রাকচারই চলে এসছে। আর জেনে রেখো যে আমরা নো ডাউট ওদিক থেকে আমরা যদি দোষ দিই, অন্য দিক থেকে আমরা খুব ভাগ্যবান একটা বলতে পারো যে জেনারেশন। কারণ আগামী দিনে যে জেনারেশন আসছে, সেই জেনারেশনের সাথে আমাদের একটা অনেক মিল আছে, কিন্তু আমাদের জেনারেশন শেষ হতে চলেছে, সেই জেনারেশন আর আমাদের জেনারেশনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। যে জেনারেশনটা রয়ে গেছে এখনো পর্যন্ত, এটাই বোধহয় লাস্ট জেনারেশন যাদেরকে হয়তো আমরা মানে টেকনিক্যালি বা টেকনোলজিক্যালি তারা এতটা উন্নত না। এখনো তাদের কাছে ওই কিপ্যাড ফোনটাই সব থেকে ভালো। এখন হয়তো মোবাইলে হয়তো তুমি যদি একটা স্মার্টফোন কিনে দিয়েছো, সেখানে হয়তো ঠিকঠাক করে নামটাও পর্যন্ত সেভ করতে পারে না। আছে তো এরকম। তো সেই হিসাবে আমরা খুব ভাগ্যবান যে এই একটা বিরাট মেলবন্ধন, আগের একটা জেনারেশন, এই একটা জেনারেশন, এই দুটোর মধ্যে একটা বিরাট মেলবন্ধন। এটি এই হিসাবে এই জেনারেশনটা যেটা রয়েছে, এটা খুব ভাগ্যবান। এর পরবর্তীতে জেনারেশন আসছে, তারা জানবে যে তাদের বাবা মায়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা তাদের বাবা মা ফেসবুক লাইভ করে, কেউ কেউ বা রিলস করে, এই ব্যাপারগুলো থেকে যাবে। কিন্তু আমরা যারা রয়েছি, আমাদের বাবা মা বা আমাদের দাদু এরকম টাইপের কেউ নেই যে হ্যাঁ আমার দাদু রিলস করতো, আমার দাদু একটু নেচে নিত ভিডিওর মধ্যে, এরকম দেখো কোনো কিছু নেই। কিন্তু এর পরবর্তী জেনারেশন গুলো পাওয়া যাবে। তো সেই হিসাবে বলবো যে আমরা সেই একটা যুগলবন্দি জেনারেশন। তো সেখান থেকে বলছি, মানে এগুলো যদিও আমাদের একটা সাইডের টপিক একদম। তো এই ব্যাপারটা আর কি। যাই হোক, চলো এই পর্যন্ত রাখলাম। সিক্রেট কোডটা সবাই পাঠিয়ে রেখো, আমি যথাসময়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো। আগামীকাল ক্লাস মিস করো না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে ম্যাথমেটিক্স ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।